আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন কোর্সে। এইচএসসি 26-এর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমাদের এই আয়োজন। আমাদের আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ইকোনমিক্স T20 ব্যাচ। এই ব্যাচে আমরা 20 দিন, মূলত 21 দিন আমরা ক্লাস নিব। 20 দিন আমরা কভার করতে পারি না, সিলেবাসটা আমাদের 21 দিন লাগবে আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী। 21 দিনে আমরা 21টা ক্লাস করব এবং 2 ঘন্টা করে ক্লাস করব, প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস হবে। এই 21 ঘন্টা মানে 21 দিনে 2 ঘন্টা করে 42 ঘন্টা আমরা ক্লাস করব। এই 42 ঘন্টা তোমাদেরকে ইকোনমিক্সের ফার্স্ট পাওয়ার সেকেন্ড পাওয়ার একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু আমরা কভার করব ইনশাআল্লাহ এই ব্যাচে। সো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আমরা একটু দেখি আমাদেরকে ঠিক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা। যদি ঠিক মতো শোনা যায়, দেখা যায়, তাহলে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করবো ইনশাআল্লাহ। সো আমি একটু ক্লাসে শেয়ার করে দিব। একটু ওয়েট করে, আমাদের যে পেইড ব্যাচ আছে সেখানে একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, ওকে, আমরা একটু ওয়েট করছি। হ্যাঁ, বাকিরা জয়েন করার জন্য আমরা একটা মিনিট ওয়েট করি। সবাই একটু তখন জয়েন করো। আমরা আজকে মূলত ইকোনমিক্স এর প্রথম ক্লাস করব, আমাদের ওরিয়েন্টেশনের প্রথম আমরা আজকে লেকচার আলোচনা করব। সো আমরা কোর্স প্ল্যান সবকিছু নিয়ে আলোচনা করব, একটু ওয়েট করো সবাই। মুনতাহা আক্তার মিহা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ফাতিমা আছে, সালাম দিয়েছে। পুষ্প রঞ্জিত কানন আছে, আমাদের সাথে সালাম দিয়েছে। তারপর তানজিলা তানজিলা আছে আমাদের সাথে। তারপর মাহবুবা আছে, মাহবুব ফেরদৌস আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ফারদিন জাহেদ আছে, আমাদের সাথে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সবাই একটু জয়েন করো। হ্যাঁ, তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদের একটু শেয়ার মেনশন করে দাও। আজকে ক্লাসে যেহেতু ফ্রি, সবার জন্য উন্মুক্ত। সো সবাইকে তোমরা শেয়ার মেনশন করতে পারবে। তোমাদের বন্ধু বান্ধব যারা এই ব্যাচে ভর্তি হয়নি বা হয়েছে, সবাইকেই শেয়ার মেনশন করতে পারবে সবাই। হ্যাঁ, সো মিমো আছে, মিমো আমাদের সাথে আছে। ওকে, মেনশন করেছে, থ্যাংক ইউ। ফুয়াদ আমাদের সাথে আছে। ওকে, আমরা একটু ওয়েট করছি বাকি জয়েন করার জন্য। হ্যাঁ, আমি একটু ক্লাসে শেয়ার করে দিই। ওকে, ইফতেখারুল হক আছে আমাদের সাথে, মুহাম্মদ ইফতেখারুল হক। ওকে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আয়েশা আক্তার আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। নুসরাত লিজা আছে, রাতুল আছে আমাদের সাথে, হাই বলছে। তারপর লিজা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমরা একটা মিনিট একটু ওয়েট করছি। বাকিরা জয়েন করার জন্য আমরা পড়বো আজকে আমাদের কোর্স প্ল্যানটা নিয়ে আমরা কথা বলবো শুরুতেই। তারপর আমরা এই ক্লাসে মানে আজকের প্রথম ক্লাসটা আমরা পড়বো। আজকে মূলত আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায় আমরা আলোচনা করব। একটা ক্লাসে আমরা একটা অধ্যায় কভার করবো ইনশাআল্লাহ। মানে ক্লাসটা হবে এক ধরনের কি ওয়ান শট ক্লাস। এক ক্লাসে আমরা একটা চ্যাপ্টার সম্পূর্ণ ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। জাহিদ ইসলাম বলছে আজকে কি ক্লাস হবে? ইকোনমিক্স এর প্রথম পত্রের প্রথম অধ্যায় হবে। আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়বো আজকে। সো সবাই একটু জয়েন করো। তহিদুল ইসলাম সিয়াম আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, তো কোর্সের শুরুতে কিছু কথাবার্তা বলবো আমি, সেগুলো শোনাটা গুরুত্বপূর্ণ। তো সেগুলো শুনে তোমরা কোর্সটা সবাই মানে শুরু করবো আর কি। তো একটু ওয়েট করছি আমরা বাকিরা জয়েন করার জন্য, যারা এখনো জয়েন হতে পারেনি আমাদের এই ক্লাসে, সেজন্য। তো তোমাদের পড়াশোনার কি অবস্থা, কেমন যাচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, সেটা কে কোন জায়গা থেকে বা কে কোন কলেজ থেকে আমাদের সাথে এই কোর্সে যুক্ত হয়েছে একটু জানাও তো। আর যারা যুক্ত হও নাই তারাও জানাতে পারো, কোনো সমস্যা নেই। যারা এই ব্যাচে ভর্তি হও নাই
তারাও কমেন্ট করে জানাতে পারো কে কোন কলেজ থেকে আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হয়েছে। ওকে, আর যারা ভর্তি হয়েছে তারা তো ভালোই। বলো সবাই একটু আমাকে জানাও যে কে কোন কলেজ থেকে আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হয়েছে, কে কোন কলেজ থেকে আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হয়েছে একটু জানাও তো। কখনো স্যার সত্যি পারি ইনশাল্লাহ, অবশ্যই ফাতেমা সব পাবে। আফরা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে ফুয়াদ আছে, মেনশন করেছে। আচ্ছা, জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ বলছে। ওয়াজিয়া জান্নাত আছে, ওয়াকিয়া জান্নাত আছে, সালাম দিয়েছে। আয়ুব আছে আমাদের সাথে, গভর্নমেন্ট কলেজ। আচ্ছা, তারপর হচ্ছে কুমারখালী গভর্নমেন্ট কলেজ আছে, তহিদুল ইসলাম। তারপর হচ্ছে বালাগঞ্জ গভর্নমেন্ট কলেজ আছে, কেরানীহাট কেরানী হাট ডিগ্রি কলেজ আছে সিলেট। তারপর হচ্ছে ওকে 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 ফাইন, সিলেট থেকে অনেকটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। সিলেট থেকে, আচ্ছা ওকে, যারা যুক্ত হচ্ছ, হ্যাঁ, কে কোন কলেজ থেকে যুক্ত হচ্ছে একটু আমাদেরকে জানাবে। কে কোন কলেজ থেকে যুক্ত হচ্ছে? বাকলি গভর্নমেন্ট কলেজ থেকে আছে লিজা। বিউটি আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে সাদাত হোসেন আছে, পাকশিয়া পাকশিয়া আইডিয়াল কলেজ। ওকে, তারপর হচ্ছে আমাদের সাথে আব্দুল্লাহ আল নূর আছে, গভর্নমেন্ট হাজি আব্দুল বাতেন গভর্নমেন্ট বাতেন কলেজ। ওকে, তারপর হচ্ছে আমাদের সাথে তৌসিফ আছে আমাদের সাথে, কক্সবাজার সরকারি কলেজ। আমাদের সাথে ইমন আছে হাজরত ডিগ্রি কলেজ থেকে। ওকে, আমরা একটু ওয়েট করছি, জাস্ট একটা মিনিট। আর হ্যাঁ, আচ্ছা শুরু করি আমরা, হ্যাঁ আমরা শুরু করি, সবাই তখন জয়েন করতে থাকো। সবাই জয়েন করতে থাকো, হ্যাঁ। তো দেখো আমরা পড়বো আমাদের কোর্স প্ল্যানটা যদি একটু তোমাদেরকে আমি বলি। সো আমাদের কোর্স প্ল্যানটা হচ্ছে এই যে, আমাদের কোর্স প্ল্যান হচ্ছে এটা। আমাদের টোটাল প্ল্যান হচ্ছে আমরা টোটাল তোমাদের 21টা ক্লাস নেবো, যদি তোমাদেরকে বলছি আমরা 20টা ক্লাস নেবো, আরো এক্সট্রা তোমাদেরকে একটা ক্লাস দিচ্ছি আমরা। তো বিষয়টা হচ্ছে আমরা 21টা ক্লাস নেই। আমরা ইকোনমিক্স এর ফার্স্ট ক্লাসে আমরা দুইটা কমপ্লিট করবো, যেমন প্রথম ক্লাসে আমরা পড়বো অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় ক্লাসে আমরা পড়বো দ্বিতীয় পত্রের 1 এবং 2, তৃতীয় ক্লাসে আমরা পড়বো ফার্স্ট পত্রের চ্যাপ্টার 2 এর লেকচার 1, লেকচার 2, লেকচার 3, মানে চ্যাপ্টার 3 এর 2 এর উপর আমরা 3টা লেকচার নিব। তারপর সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 এর উপর একটা নিব। সেকেন্ড পেপার চ্যাপ্টার 4, হ্যাঁ 4 এর উপর তোমার হচ্ছে একটা দুইটা লেকচার হবে। এভাবে করে আমরা টোটাল 21টা ক্লাস নিব তোমাদের, এবং টানা ক্লাস হবে, প্রতিদিন ক্লাস হবে এই ক্লাসগুলো। সো কোর্সে শুরু করার আগে তোমাদের কিছু কথাবার্তা বলতে চাই। অনেকে আছে প্রতি বছর আমাদের এই কোর্সে অসুখের সময় ভর্তি হয়। তো এর মধ্যে দেখা যায় যে শুরুর দিকে সবাই লাইভ ক্লাসে থাকে, সবাই মোটামুটি লাইভ ক্লাস করে বা লাইভ ক্লাস করতে আগ্রহী থাকে। কয়েকদিন করার পর না তাদের মধ্যে এনার্জিটা আর থাকে না। তারা মনে করে যে আজকে একটু ঘুমাই, হ্যাঁ আজকে 10টা বাজে উঠে ক্লাসটা না করি, কালকে করে নিব, বা ঘুম থেকে উঠে করে নিব। এভাবে করতে করতে একটা সময় দেখা যায় যে তারা কিন্তু আর সেই ক্লাসটা করতে পারে না। কেন করতে পারে না? তাদের পরীক্ষা চলে আসে, হ্যাঁ। তো পরীক্ষা চলে আসে, তারা ওই যে একটু অলস ভাবে চিন্তা করছিল যে আমি কালকে করব বা এটা পরে করব ক্লাসটা, ওই 2 ঘন্টা ক্লাস আর করা হয় না তার। আর আলটিমেটলি তাদের এই কোর্সে কিন্তু কোনো লাভই হয় না যারা এই কাজটা করে, যারা কাজটাকে পেছনে ঠেলে, অর্থাৎ যারা হচ্ছে ক্লাস ক্লাস করবো বলে করে না, তাদের এই কোর্সটা কোনো কাজে আসে না। ঠিক আছে? তো যার কারণে আমি তোমাদেরকে সবাইকে বলবো, যারা আমাদের সাথে এই ব্যাচে অলরেডি ভর্তি হয়ে গিয়েছো, তাদেরকে সবাইকে বলবো যে তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস লাইভে করে ফেলবা। লাইভে করলে তাহলে আমার সাথে তোমরা শেষ করতে পারবা, এবং তোমার কনফিডেন্ট গ্রো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখবে যে 5 দিন ক্লাস করতে না করতেই তুমি বুঝতে পারবা তোমার ইকোনমিক্স এর একটা আলাদা একটা তোমার সাহস যোগাবে ইকোনমিক্স এর প্রতি, ঠিক আছে, অন্যান্য সাবজেক্টের তুলনায়। তো সেজন্য তোমাদেরকে একটু কি হইতে হবে, অ্যাক্টিভ হইতে হবে। আমাকে 2 ঘন্টা সময় দিতে হবে ডেইলি বাসায়, এরপরে তুমি একটু প্র্যাকটিস করলেই চলবে। ওকে, যে 2 ঘন্টা আমি এখানে পড়াচ্ছি সেই 2 ঘন্টা আমার সাথে তুমি ক্লাস করলে চলবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে সম্রাট আক্তার বলছে, স্যার কিছু মনে না করলে তাড়াতাড়ি ক্লাস শুরু করে দিলে ভালো হয়, প্রস্তুতির মাঝে আছি। হ্যাঁ, ক্লাসটা শুরু করে দিয়েছি বাবা, এত অধৈর্য হলে তো হবে না। তুমি তো 2 ঘন্টা ক্লাসে করতে পারবে না। তুমি দেখি 2 ঘন্টা ক্লাস করতে পারো কিনা। ওকে, তাহলে চলো আমরা আজকে প্রথম ক্লাসে পড়বো অর্থনীতি প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার আমরা পড়বো আজকে।
তো আমরা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, প্রথম পত্রের প্রথম অধ্যায়, চ্যাপ্টারের নাম হচ্ছে মৌলিক অর্থনীতির সমস্যা এবং এর সমাধান। আমি বলি, আমার ক্লাসগুলোতে আমি একদম বেসিক থেকে সবকিছু পড়াই, সো একটু ধৈর্য ধারণ করতে হবে। যদি 2 ঘন্টারও বেশি সময় লাগে তাও একটু ধৈর্য ধারণ করতে হবে, হ্যাঁ? তো এই এই ধৈর্য ধরে থাকলে তুমি অনেকে আছো তোমরা এখানে যারা মোটামুটি একবার পড়েছো বা একবার দুবার পড়েছো চ্যাপ্টারটা, তাদের মনে হইতে পারে স্যার এগুলো তো জানা জিনিস বা পড়া জিনিস। এমন অনেক কিছু আছে, এমন অনেক কিছু বলবো আমি যেগুলো তুমি আগে কখনো শোনো নাই বা আগে কখনো তুমি দেখোনি, ওইখান থেকে পরীক্ষা প্রশ্নটা হবে। তো সেজন্য ধৈর্য ধারণ করো, 2 ঘন্টা সময় দাও। অন্যদিকে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, অন্য সাবজেক্ট পড়তে পারবা, এই 2 ঘন্টা আমাকে সময় দিলে হবে শুধু, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা পড়বো মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এই চ্যাপ্টারটা আমরা আজকে আলোচনা করব। তা আমাদের অর্থনীতি বিষয়টা সৃষ্টি করতে হয়েছে, চলো আগে প্রথম আমরা সেই বিষয়টা শিখি। আমাদের লাইফে একটা দারুণ সমস্যা আছে, সেই সমস্যাটা কি? আমাদের লাইফে সম্পদ হচ্ছে সীমিত। আচ্ছা, সীমিত সম্পদ মানে কি? সীমিত মানে হচ্ছে যেটা অ্যাভেলেবেল না, অনেক বেশি নাই আমাদের কাছে সম্পদ, লিমিটেড আছে সম্পদ। কিন্তু আমাদের কাছে অভাব আছে অসীম। অসীম মানে হচ্ছে যেটা কোনো সীমানা নাই, অভাবের কোনো কি নাই, সীমা নাই। যেমন মনে করো তোমার কাছে 100 টাকা আছে, হ্যাঁ, তোমার কাছে 100 টাকা আছে, কিন্তু তোমার এই 100 টাকা দিয়ে তোমার অভাবের কোনো শেষ নাই। তুমি 100 টাকা দিয়ে চাও যে তুমি কি করবা, যে বন্ধুর সাথে ঘুরতে যাবা। তুমি 100 টাকা দিয়ে চাও যে তুমি পরীক্ষার ফি দিবা। তুমি 100 টাকা দিয়ে চাও যে তুমি হচ্ছে বিরিয়ানি খাবা, হ্যাঁ, অথবা তুমি 100 টাকা দিয়ে চাও তুমি একটা টি শার্ট কিনবা। তাহলে তোমার কাছে অনেকগুলো অভাব, কিন্তু টাকা আছে কয়টা? একটা। হ্যাঁ, মানে 100 টাকা আছে, যে কোনো একটা তুমি অভাব পূরণ করতে পারবে। তার মানে আমাদের জীবনে সম্পদ হচ্ছে সীমিত, কিন্তু অভাব কি? অভাব অনেকগুলো তোমার কাছে অভাব আছে। এই সমস্যা থেকে আসলে অর্থনীতি বিষয়টা সৃষ্টি হয়েছে। তো অর্থনীতি বলতে আমরা যেটা বুঝে থাকি, এক কথায় বলতে গেলে, যে সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় তার সম্পর্কিত বিদ্যাকে অর্থনীতি বলে। তাহলে সবাই 10 সেকেন্ড সময়, সবাইকে মুখস্থ করতে হবে অর্থনীতি কাকে বলে। সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় এই সম্পর্কিত বিদ্যা বা আলোচনাকে আমরা বলে থাকি অর্থনীতি। সবাই একটু মুখস্থ করো তো দ্রুত। সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় এই সম্পর্কিত বিদ্যাকে আমরা কি বলি? অর্থনীতি বলি। দ্রুত করবা, হ্যাঁ, সবাই একটু মুখস্থ করো, এবং মুখস্থ হলে কমেন্ট বক্সে ডান লিখবা একই সাথে। হ্যাঁ দিশা, ভালো কথা বলেছো, ক্লাসটা 12টা নিলে ভালো হবে না? হ্যাঁ অবশ্যই ভালো হবে, 10টায় ঘুম থেকে উঠতে পারি না। সো যে স্টুডেন্ট 10টায় ঘুম থেকে উঠতে পারে না, তো তার 1 মাস পরে 1.5 মাস পরে পরীক্ষা, তো তার কি অবস্থা চিন্তা করে দেখো এবার। তৃষা, তোমাকে ঘুম থেকে উঠতে হবে সকাল 6টায়। হ্যাঁ, পিডিএফ অবশ্যই দেওয়া হবে, যারা পেইড ব্যাচে আছে তাদেরকে দেওয়া হবে আর কি, হ্যাঁ, ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। ওকে, তোমরা কমেন্টে একটু কম মনোযোগ দিবা, আমি যা বলবো তাই কমেন্ট করার চেষ্টা করবা। মানে একজন আরেকজনকে রিপ্লাই করতে গেলে তোমার মনোযোগটা নষ্ট হয়ে যাবে, আমি যা বলবো সেটা শুনতে পাবে না, হ্যাঁ? তো হয়েছে, জাস্ট ডান বলবা, মুখস্থ হলে ডান বলবা। ওকে ফাইন, তাহলে আমরা বলছি সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় এই সম্পর্কিত বিদ্যাকে অর্থনীতি বলে। তো অর্থনীতি সম্পর্কে আর কিছু কথা শুনি। মূলত অর্থনীতি এই যে সাবজেক্ট আমরা পড়ছি, এটাকে আগে বলা হতো অর্থশাস্ত্র বলা হতো, হ্যাঁ, অর্থশাস্ত্র। তো এই অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় প্রাচীন গ্রিসে। কোথায় বলো? প্রাচীন গ্রিসে অর্থশাস্ত্রের চর্চা শুরু হয়। তাই ইকোনমিক্স এর বেশিরভাগ টার্ম, বেশিরভাগ শব্দ এসেছে গ্রিক শব্দ থেকে। হ্যাঁ, গ্রিক শব্দ থেকে এসেছে। হ্যাঁ, সবগুলো না, তবে বেশিরভাগ হচ্ছে গ্রিক শব্দ থেকে এসেছে। যেমন এই ইকোনমিক্স, যেটাকে আমরা অর্থনীতি বলি বাংলায়, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ থেকে এসেছে, সেটা হচ্ছে ঐকোনমিয়া থেকে। তাহলে ইকোনমি শব্দটা এসেছে কোত্থেকে বলো? ঐকোনমিয়া থেকে। এই ঐকোনমিয়া শব্দটা একটা গ্রিক শব্দ। ঐকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহস্থ বা গৃহ পরিচালনার বিষয়, মানে হচ্ছে ঘর বাড়ি পরিচালনা বা গৃহ ব্যবস্থাপনার বিষয়, অর্থাৎ ঘর কিভাবে তুমি চালাবা সেটার বিষয়কে বলা হয় ঐকোনমিয়া। ক্লিয়ার? তাহলে চলো আমরা মুখস্থ করছি, আমরা আবার বলছি যে অর্থনীতি হচ্ছে অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় প্রাচীন গ্রিসে, এই কথাটা মনে রাখবা। তারপর হচ্ছে ইকোনমিক্সে আমরা ইংরেজিতে বলে থাকি, এটা ইকোনমিক্স ইংরেজি, এটা এটা হচ্ছে ইকোনমিক্স শব্দ থেকে এসেছে।
যার অর্থ হচ্ছে গৃহস্থ বা গৃহ পরিচালনা বিষয়। আর এই স্লাইডে মনে রাখতে হবে সংজ্ঞাটা, অর্থনীতি কাকে বলে এই সংজ্ঞাটা। ওকে, আচ্ছা গেল এটা। তাহলে আমরা এই স্লাইডটা শেষ করছি, চলো আমরা পরবর্তী টপিকে আমরা যাই। এর মধ্যে এখানে কিছু কথা আছে, কথাগুলো আমরা একটু জাস্ট আলোচনা করি, কথাগুলো শোনো সবাই। এগুলো থেকে তোমার অনুধাবন প্রশ্ন আসতে পারে। বলছো অভাব অসীম, মানে আমাদের লাইফে যে কোনো জিনিসের, মানে আমাদের লাইফে অভাব, অনেকগুলো অভাব। একটু আগে বলেছি আমি, তোমার কাছে 100 টাকা আছে, কিন্তু তোমার কাছে অভাব আছে অনেকগুলো। তোমার টি শার্ট কিনতে চাও, ঘুরতে চাও, পরীক্ষার ফি দিতে চাও, বিরিয়ানি খেতে চাও, অনেকগুলো অভাব আছে। কিন্তু বলছে অভাব অসীম হলেও নির্দিষ্ট দ্রব্যের অভাব সসীম। এই কথাটা তোমাকে ব্যাখ্যা করতে বলবে পরীক্ষায়। বলছে অভাব অসীম কিন্তু নির্দিষ্ট দ্রব্যের অভাব কি সসীম, অথবা শুধু এটা বলতে পারে যে নির্দিষ্ট দ্রব্যের অভাব সসীম। কথাটা মানে কি? মানে হচ্ছে আমি যদি তোমাকে বলি হ্যাঁ তোমার অনেকগুলো দ্রব্যের তোমার চাহিদা আছে, কিন্তু নির্দিষ্ট একটা দ্রব্যের চাহিদা কিন্তু সসীম। স্যার কি হবে? আমি যদি বলি তোমার 100 টাকা আছে, মনে করো তুমি 100 টাকা দিয়ে বিরিয়ানি খেতে চাও, তুমি 100 টাকা দিয়ে। তো এই বিরিয়ানিটা তুমি এক প্যাকেট খাইছো, এরপর তোমাকে আরেক প্যাকেট দেওয়া হলো, সেটাও খাইছো, আর প্যাকেট দেওয়া হলো, সেটাও খাইছো। কয় প্যাকেট খাইতে পারবে? সর্বোচ্চ 3 4 5 প্যাকেট। এরপর কিন্তু তোমার বিরিয়ানির অভাব থাকবে না। তো একটা দ্রব্যের অভাব, একটা নির্দিষ্ট দ্রব্যের অভাব কিন্তু একটা লিমিট পর্যন্ত থাকে, এরপর আর থাকে না। হ্যাঁ অন্য দ্রব্যের অভাব তোমার থাকতে পারে। মনে করো একজনের খুবই গাড়ির শখ, গাড়ি কিনবে, সে গাড়ি কিনবে, তাকে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা দেওয়া হলো, তখন তার গাড়ির প্রতি অভাবটা হয়তো কমে যাবে, কিন্তু অন্য দ্রব্যের অভাব থাকবে। তারপর হচ্ছে একটা নির্দিষ্ট দ্রব্যের অভাবটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত থাকবে, মানে সসীম। মানে একটা নির্দিষ্ট দ্রব্যের অভাব কি অভাব অসীম হলেও নির্দিষ্ট দ্রব্যের অভাব কি সসীম। মানে একটা নির্দিষ্ট দ্রব্য তোমাকে বারবার দিতে থাকলে তোমার সেটার প্রতি অভাব কমে যাবে, এই কথাটাই বলছে। হ্যাঁ অন্য দ্রব্য অভাব থাকবে। ওকে, তাহলে বলছে যে কোনো একটি দ্রব্য আমরা বারবার ভোগ করতে থাকলে সেই দ্রব্যের অভাব একটা সময় আর থাকে না, তবে অন্য দ্রব্যের অভাব থাকবে। আচ্ছা তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারছি। আরেকটা সেন্টেন্স আমরা বুঝবো, সেটা হচ্ছে সম্পদ বলতে বোঝায়, মানে আমরা যে রিসোর্স বলছে, আমাদের সীমিত সম্পদ বলতেছি না, সম্পদ বলতে আসলে সেটা কি, সেটা কিছু কোয়ালিটি আছে, সেগুলো কি? বলছে সম্পদ বলতে সেটা যেই সব বস্তুগত এবং অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে, মানে উপযোগ বলতে বোঝানো হয় মানুষের অপূরণ করার ক্ষমতা আছে। যে জিনিসের মানুষের অপূরণ করার ক্ষমতা আছে সেটাকে আমরা বলছি এটা সম্পদ হইতে পারে, বস্তুগত অবস্তুগত জিনিস। এবং যোগান সীমাবদ্ধ, মানে যোগান চাইলেই বাড়ানো যায় না। হ্যাঁ, এবং বিনিময় মূল্য আছে, অর্থাৎ যেটা দিয়ে তুমি অন্য কিছু কিনতে পারবা বা এটা বিক্রি করে অন্য কিছু তুমি পেতে পারো, সেইটাকে বলা হয় সম্পদ। তাহলে সম্পদের 3টা বৈশিষ্ট্য মনে রাখবা। এক, উপযোগ আছে, সীমাবদ্ধ যোগান, মানে যোগান সীমাবদ্ধ, এবং বিনিময় মূল্য আছে, সেটাকে আমরা ইকোনমিক্সে কি বলি, সম্পদ বা রিসোর্স বলছি। ওকে, আচ্ছা তাহলে গেল। তাহলে এই ইনফরমেশন গুলো একটু মনে রাখবা, মানে অনুধাবনের জন্য এগুলো কাজে দিবে। এবার আসো আমরা এই বিষয়টা আগে পড়ি। বলছে অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। আসলে অ্যাডাম স্মিথ হচ্ছে একজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। কি বলো? অ্যাডাম স্মিথ হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, তাকে আমরা অর্থনীতির জনক বলি। আর আধুনিক অর্থনীতিবিদ হচ্ছে পল স্যামুয়েলসন, আধুনিক অর্থনীতিবিদ, তাকে আমরা আধুনিক অর্থনীতির জনক বলি। তাহলে আমরা এই দুটি মুখস্থ করি তো সবাই, অর্থনীতির জনক, হ্যাঁ এই দুটি সবাই মুখস্থ করি তো। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। এটা দ্রুত মুখস্থ করতে হবে। হ্যাঁ, অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। একটু সবাই কষ্ট করে মুখস্থ করো তো, দ্রুত করে। ডান লিখবা। হ্যাঁ তোমরা একটু রেসপন্স করবা, আমার সাথে রেসপন্স করলে ভালো লাগবে। সবাই একটু রেসপন্স করবা, রেসপন্স করো সবাই একটু। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। মুখস্থ হলে ডান লিখবা কমেন্ট বক্সে। প্রতিদিন ক্লাস হয় কি? হ্যাঁ ক্লাস হবে, টি20 ব্যাচে প্রতিদিনই ক্লাস হবে। তোমাকে পেইড ব্যাচে ভর্তি হতে হবে। হ্যাঁ, আমাদের পেইড ব্যাচে কোর্স ফি হচ্ছে, এই ব্যাচে টি20 ব্যাচে কোর্স ফি হচ্ছে 599 টাকা। তবে আমাদের ডিসকাউন্ট আমরা 499 টাকা ভর্তি চলছে, আজকেও 499 টাকা ভর্তি হতে পারবা। ঠিক আছে,
আপনার ক্লাস কি অর্থনীতি ভাষার সম্পদ? হ্যাঁ, হইতে পারে। অবশ্যই আমার যে পড়ানো এটা একটা অবশ্য সম্পদ আমার জন্য। আমরা তো এফআরবি ব্যাচের স্টুডেন্ট, পিডিএফ কি পাবো? টি20 ব্যাচের পিডিএফ, এফআরবি ব্যাচের পিডিএফ সেম, ওইগুলি পাবা, সেম পিডিএফ গুলি পাবা। আচ্ছা চলে আসি, এবার আসো আমরা পড়বো যে অর্থনীতি সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন নাম বলেছে। যেমন বলেছে যে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছে, এটা বলেছে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। এই যে একটু আগে পড়েছি আমরা, অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক, তিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছে। এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 2 নম্বর অধ্যাপক মার্শাল ক্যানন এবং পিঙ্গু, তিনি তারা অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলেছে। আর অর্থনীতিকে নির্বাচনের বিজ্ঞান বলেছে পল স্যামুয়েলসন। আর লিওনাল রবিন্স, হ্যাঁ বা এল রবিন্স, অর্থনীতিকে স্বল্পতার বা অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছেন। তাহলে এই চারটা একটু কষ্ট করে ব্রেনকে একটু প্রেশার দিয়ে মুখস্থ করতে হবে, কেমন? এরপর আর মুখস্থ করাবো না, এরপর আমি তোমাদের নিজে থেকে পড়াবো। জাস্ট এগুলো একটু থিওরি জিনিস, তো একটু ব্রেনকে প্রেশার দিয়ে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে সবাই একটু মুখস্থ করে দেখি এই চারটা কথা। সম্পদের বিজ্ঞান কে বলেছে, কল্যাণের বিজ্ঞান কে বলেছে, নির্বাচনী বিজ্ঞান কে বলেছে, এবং স্বল্পতার বা অপ্রাচুর্যের বিজ্ঞান কে বলেছে? স্যার পেইড বেস স্টুডেন্টদের জন্য ফ্রিতে দেন এই কোর্স? হ্যাঁ ফ্রিতেই তো, যারা পেইড বেসে যারা ভর্তি হয়েছে এই কোর্সে তাদের জন্য তো, তারা একটা পেইডই করছে, আর কি ফ্রি। ও অন্য ব্যাচ স্টুডেন্টদের কথা বলছো, যারা আগের অন্য ব্যাচে ছিল আমাদের, তাদের কথা বলছো? ও তাদের কথা বললে আমরা চলবো কিভাবে? আমাদের খরচ কেমন উঠবে বলো? আমাদের এই যে ক্লাস নেওয়ার জন্য কত টাকা খরচ হয়, তো এইটা তো আমাদেরকে তুলতে হবে নাকি? আমরা কোত্থেকে পাবো টাকা পয়সা বলো, তোমরা যদি না দাও? হয়েছে, ওকে ফাইন। এবার চলো, এবার আমরা পড়বো আমাদের মূল টপিকে আমরা আগাচ্ছি, চলো। দেখো, অর্থনীতি বিষয়টা মূলত সমস্যা থেকে সৃষ্টি হয়েছে। আমরা আগে বলেছি আমাদের লাইফে সম্পদ হচ্ছে সীমিত, কিন্তু অভাব কি অসীম, অনেকগুলো অভাব আছে। এখান থেকে আমাদের অর্থনীতি বিষয়টা সৃষ্টি। তো প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ দুটি সমস্যাকে চিহ্নিত করেন, যা অর্থনীতিতে মূলত যমজ সমস্যা হিসেবে চিহ্নিত বা যমজ সমস্যা হিসেবে গণ্য করা হয়। যমজ সমস্যা বলা হয় কি কি? একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, 2 নম্বর হচ্ছে নির্বাচন বা স্কারসিটি। তাহলে অর্থনীতির যমজ সমস্যা বলা হয় দুষ্প্রাপ্যতা বা নির্বাচনকে। হ্যাঁ, দুষ্প্রাপ্যতা ও নির্বাচনকে বলা হয় অর্থনীতির যমজ সমস্যা, বা এগুলোকে বলা হয় প্রাথমিকভাবে অর্থনীতিগণ দুটি সমস্যা কি করেন, চিহ্নিত করেন। এক নম্বর হচ্ছে দুষ্প্রাপ্যতা, আর 2 নম্বর হচ্ছে নির্বাচন। এবার আমরা এই দুটো সম্পর্কে চলো আলোচনা করি। ফার্স্টে আমরা কথা বলি দুষ্প্রাপ্যতা বলতে আমরা আসলে কি বুঝে থাকি। দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে মনে করো কোন একটা জিনিসের চাহিদা, হ্যাঁ কোন একটা জিনিসের চাহিদা আছে অনেক বেশি, মনে করো চাহিদা আছে 20টা পরিমাণ দ্রব্যের, কিন্তু যোগান আছে মনে করো যে 5টা পরিমাণে, তাহলে আমরা বলবো সেই জিনিসটার কি যে দুষ্প্রাপ্য জিনিস বা দুষ্প্রাপ্যতা আছে, অর্থাৎ যে জিনিসের চাহিদা বেশি যোগান কি কম। যেমন আমরা বলতে পারি যে আমরা জানি মানুষের জীবনে সম্পদের তুলনায় অভাব অসীম, সম্পদ কম কিন্তু অভাব কি অনেক বেশি। তাহলে অভাবের তুলনায় সম্পদের এই যে স্বল্পতা, অভাবের তুলনায় সম্পদের এই যে স্বল্পতা, তাকে আমরা বলে থাকি দুষ্প্রাপ্যতা। ক্লিয়ার? তাহলে কি বলেছি? অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা। যেমন আমরা একটু আগে একটা এক্সাম্পল নিয়েছিলাম, তোমার কাছে 100 টাকা আছে, সে 100 টাকা দিয়ে তোমার 4টা অভাব ছিল। তুমি চাচ্ছ বিরিয়ানি খাইতে, তুমি চাচ্ছ পরীক্ষার ফি দিতে, তুমি চাচ্ছ টি শার্ট কিনতে, তুমি চাচ্ছ বন্ধুদের সাথে ঘুরতে যাইতে। তাহলে এই যে অনেকগুলো অভাব, কিন্তু সম্পদ হচ্ছে সীমিত। তাহলে অভাবের তুলনায় সম্পদের এই যে স্বল্পতা বা অপর্যাপ্ততা বা কমতি, এই জিনিসটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা বা স্কারসিটি। আর একটু সহজ, আর একটু যদি আমি ডিটেলসে বলি তাহলে এরকম বলবো, যদি আমি বলি একটা চিত্র তোমাদেরকে এঁকে দেখাই, যারা আগে মানে দ্বিতীয় অধ্যায় পড়ছো বা আগে থেকে মোটামুটি পড়া আছে তারা জানবা যে আমরা ভারসাম্য চিত্র যদি করি দ্বিতীয় অধ্যায়ে, তো এটা যদি হয় চাহিদা, এটা যদি হয় যোগান, চাহিদা এবং যোগান যেখানে মিলিত হয় সেখানে আমাদের ভারসাম্য হয়। এই অবস্থায় মনে করো 10 টাকা দাম আমাদের, আর ভারসাম্য পরিমাণ হচ্ছে মনে করো 20। শোনো আমি যদি বলি দাম যদি হয় 8 টাকা, তখন আমাদের চাহিদার পরিমাণ
মনে করো 30, চাহিদার পরিমাণ মনে করো কত 30, আর যোগানের পরিমাণ মনে করো 10। তাহলে দাম যখন 8 টাকা, তখন চাহিদা দেখো, চাহিদার পরিমাণ 30, চাহিদা বেশি কিন্তু যোগান কি কম। তার মানে এই জায়গাটাকে যেটাকে আমরা ঘাটতি বলি, এইটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। এই যে দুষ্প্রাপ্যতা, বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি যে দুষ্প্রাপ্যতা, বা আমরা বলতে পারি ঘাটতি, বলতে পারি ঘাটতি। এই যে এখানে একটা যদি আমি বিন্দু দিই, এ থেকে বি পরিমাণ, এটা হচ্ছে দুষ্প্রাপ্যতার পরিমাণ বা ঘাটতির পরিমাণ। তাহলে পরীক্ষায় একটা চিত্র দিয়ে বলতে পারে এখানে কত টাকা দামে দুষ্প্রাপ্যতা হচ্ছে, বা 8 টাকা দামে দুষ্প্রাপ্যতার পরিমাণ কত, এ থেকে বি পরিমাণ, এটা হচ্ছে দুষ্প্রাপ্যতার পরিমাণ। কারণ 8 টাকা দামে চাহিদা বেশি, যোগান কি কম। কোন জিনিসের চাহিদা বেশি হলে যোগান কম হলে সেটাকে আমরা বলি দুষ্প্রাপ্যতা। ক্লিয়ার? কথাটা ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পারছো? সাইমন বলছে, স্যার আমি 2023 ছাত্র ছিলাম, তুমি কি টি-20 ব্যাচের ছাত্র ছিলে? সাইমন, স্যার বই দেখতে হবে না, জাস্ট এগুলো পড়লে হবে। তাহলে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে আমরা কি বলবো? দুষ্প্রাপ্যতা বলবো। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? দুষ্প্রাপ্যতা বুঝতে পারছো সবাই? এবার আসো নির্বাচন কাকে বলে। তাহলে অসংখ্য অভাব থেকে অভাব, ও আছে এখানে একটা লাইন বলি নেই, সেটা হচ্ছে অর্থনীতিবিদ লিওনেল রবিনস, অর্থনীতিবিদ লিওনেল রবিনস, আমরা একটু আগে পড়ছি তার নাম, লিওনেল রবিনস। তিনি সর্বপ্রথম এই দুষ্প্রাপ্যতা ধারণাটি অবধারণা করেন। তাহলে পরীক্ষা আসতে পারে দুষ্প্রাপ্যতা ধারণাটি অবধারণা করেন বা দুষ্প্রাপ্যতা ধারণাটি প্রদান করেন কে সর্বপ্রথম? উত্তর হবে লিওনেল রবিনস হবে। হ্যাঁ, এটা অনেকবার এসেছে এমসিকিউতে, একটু মনে রাখবা। নির্বাচন কি? অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটা অভাব বেছে নেওয়া, সেই জিনিসটাকে আমরা বলি নির্বাচন করা। যেমন তোমার কাছে 100 টাকা আছে, তোমার কাছে অভাব আছে অনেকগুলো, একটা দুইটা তিনটা চারটা, মনে করো চারটা অভাব আছে। তাহলে যেমন বিরিয়ানি খাওয়া, বন্ধুর সাথে ঘুরতে যাওয়া, পরীক্ষার ফি দেওয়া, টি শার্ট কিনা। তাহলে এই যে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী তোমার কাছে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? মনে করো তোমার কাছে পরীক্ষার ফি দেওয়াটা বেশি, পরীক্ষার ফি দেওয়া বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তুমি সেটা মনে করো বেছে নিছো। আরেকজনের কাছে হয়তো টি শার্ট কেনাটা বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আরেকজনের কাছে টি শার্ট কেনাটা মনে করো বেশি গুরুত্বপূর্ণ, তাহলে মনে করো সে টি শার্ট কিনছে। তাহলে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটা অভাব বেছে নেওয়া, যে তোমার সম্পদ তো একটা পরিমাণে আছে, সেজন্য যে কোনো একটা তোমাকে এখানে বেছে নিতে হবে। এই বেছে নেওয়া যে প্রসেস, এই জিনিসটাকে আমরা বলে থাকি নির্বাচন বা চয়েস। ঠিক আছে? তাহলে এই দুটো টপিক ক্লিয়ার কিনা সবাই একটু বলো। দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, এই দুটো টপিক বুঝতে পারছো কিনা সবাই একটু বলবা। দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, এই দুটো টপিক সবাই বুঝতে পারছো কিনা? হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে, পিডিএফ পেইড ব্যাচে যারা ভর্তি আছো তোমরা পাবে, ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া হবে। একটু সবাই আমাকে জানাবা, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, এই দুটো বিষয় বুঝতে পারছো কিনা সবাই? ক্লাসটা কয়দিন হবে? 20 দিনের ক্লাস, 20 দিন। আমরা 21 দিন রুটিন করছি, 21 দিন ক্লাস হবে আর কি, টোটাল টানা 21 দিন ক্লাস হবে, 2 ঘন্টা করে ক্লাস হবে। ওকে ফাইন। তাহলে আমরা নির্বাচন কাকে বলে আমরা বুঝতে পারছি। এবার শোনো, এই নির্বাচনটা তুমি যদি ভালোভাবে করতে চাও, সুন্দরভাবে করতে চাও, তাহলে তোমাকে দুইটি বিষয়ে জ্ঞান থাকতে হবে। তাহলে আমরা করতে আসছি বলো তো? আমরা বলছি অর্থনীতিবিদগণ দুই সমস্যাকে চিহ্নিত করেন, যেগুলোকে অর্থনীতি সমস্যা বলা হয়, দুষ্প্রাপ্যতা, নির্বাচন। ওই নির্বাচন সমস্যাটা সমাধানের জন্য, নির্বাচন সমস্যা সমাধানের জন্য দুইটি বিষয়ে জ্ঞান থাকা কি বলো? আবশ্যক। তাহলে নির্বাচন সমস্যা সমাধানের জন্য কয়টি বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক? দুইটি বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। এক নম্বরে বলা হয়, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। দুই নম্বর হচ্ছে উৎপাদন সীমানা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ওকে, তাহলে নির্বাচন সমস্যার সমাধানের জন্য আমাদেরকে এই দুটো বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। এক, সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, উৎপাদন সীমানা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। কোথেকে আসছে বুঝতে? এই দুটো টপিক নির্বাচন সমস্যা সমাধানের জন্য এই দুটি বিষয় আমাদেরকে ধারণা থাকতে হবে।
একটা হচ্ছে সুযোগ ব্যয়, আরটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। সো ফার্স্টে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সুযোগ ব্যয়, তারপর আমরা উৎপাদন সম্ভাবনা রেখা এটা আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চল আমরা করি। আমি একটু তোমাদেরকে এইখানে একটু পজ করি, তোমাদের আমি একটু বলি যে আমাদের এই চ্যাপ্টারে কোন কোন জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন বেশি হয়। আমি তোমাদের লিখে দিচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের যে উৎপাদন সম্ভাবনা রেখা, ঠিক আছে, উৎপাদন সম্ভাবনা রেখা, এই টপিক থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন হয় বেশি। আর 2 নাম্বার যেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, এখান থেকে পরীক্ষা প্রশ্ন বেশি হয়। যদি বাই চান্স ভিন্ন যদি প্রশ্ন হয় সেটা হচ্ছে তোমার আসতে পারে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা আছে 3টা, সেখান থেকে প্রশ্ন হইতে পারে, তবে এই দুটো জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন বেশি হয়। সেই ইম্পর্টেন্ট টপিকে আমরা একটু পরে আগাবো। ঠিক আছে, তো চলো ফার্স্টে আমরা সুযোগ ব্যয় বিষয়টা আলোচনা করি। সুযোগ ব্যয় বলতে আমরা আসলে কি বুঝি? নর্মালি আমি যদি তোমাকে বলি সুযোগ ব্যয়টা কি, তো নর্মাল সেন্সে যদি বলা হয় তাহলে এরকম বলা হবে যে আমরা একটু উপরে যাই। হ্যাঁ, দেখো সুযোগ ব্যয়টা আসলে কি। তোমার কাছে দুটো সুযোগ আছে। একটা হচ্ছে তোমার কাছে একটা ব্যাংকে তুমি যদি টাকা জমা রাখো, মনে করো XYZ ব্যাংক, সেই ব্যাংকে তোমার করো তুমি 1 লক্ষ টাকা জমা করবা, জমা রাখবা আর কি। তো ব্যাংক বলছে তোমাকে যে তারা 10% কি দিবে, সুদ দিবে। আরেকটা ব্যাংক মনে করো যে ABC ব্যাংক, সেই ব্যাংক তোমাকে বলছে তারা তোমাকে 1 লক্ষ টাকা জমা করলে, রাখলে তাদের কাছ থেকে, তারা তোমাকে 15% সুদ দিবে। তুমি বলো তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবা, XYZ ব্যাংকে নাকি ABC ব্যাংকে? অবশ্যই তুমি যদি মানে বুঝো তাহলে তুমি অবশ্যই বলবা যে আমি ABC ব্যাংকে টাকা জমা রাখবো, যেহেতু এখানে ইন্টারেস্ট রেট বেশি। তো যখন তুমি ABC ব্যাংকে টাকা জমা রাখতেছো এই 15% ইনকামের জন্য বা ABC ব্যাংকের সুযোগটা গ্রহণ করার জন্য তোমাকে একটা সুযোগ হাতছাড়া করতে হয়েছে। তুমি XYZ ব্যাংকে আর টাকা জমা রাখতে পারবে না, তাই না? তাহলে একটা সুযোগ গ্রহণ করার ফলে অপর যে সুযোগটা হাতছাড়া করতে হয়, সেখান থেকে যে আয়টা হয়, ইনকামটা হয়, সেটাকে মূলত আমরা সুযোগ ব্যয় বলি। এটা নর্মাল সেন্সে বা ফাইন্যান্সের ভাষায়। কিন্তু অর্থনৈতিক ভাষা অন্যরকম। অর্থনৈতিক ভাষা হচ্ছে এমন, আমি যদি বলি একটা জমি, এই জমিতে তুমি যদি ধান চাষ করো তাহলে তোমার ধানের উৎপাদন হয় মনে করো যে 10 মণ। ধানের উৎপাদন হয় কয় মণ? 10 মণ উৎপাদন হয়, হ্যাঁ, টোটাল জমির মধ্যে। আর তুমি এই জমিতে যদি ধান চাষ না করে তুমি যদি গম চাষ করো, তাহলে গমের উৎপাদন হয় মনে করো 15 মণ। তাহলে আমরা বলতে পারি যে ধান চাষ করলে এটার সুযোগ ব্যয় হচ্ছে তুমি 15 মণ গম চাষ করতে পারবে না। আবার তুমি যদি গম চাষ করো তাহলে এটার সুযোগ ব্যয় হচ্ছে তুমি ধান চাষ করতে পারবে না। একটা দ্রব্যের অতিরিক্ত বা বেশি উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু হাতছাড়া করতে হয় বা ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণকে মূলত সুযোগ ব্যয় বলা হয়। আমি একটু ডিটেলসে বলি, শোনো, সবাই একটু মনোযোগ দেবা। হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল নিয়ে সুন্দর করে আস্তে আস্তে বোঝাই বলি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা একটা জমি, তো এই জমিতে তুমি চাষ করবা। কি চাষ করবা? ফার্স্ট হচ্ছে তুমি মনে করো তুমি চাচ্ছি এই জমির মধ্যে তুমি পুরোটাই ধান চাষ করবা। হ্যাঁ, পুরোটাই ধান চাষ করবা। ধানের উৎপাদন হয় মনে করো 10 মণ। ধান উৎপাদন করলে 10 মণ হয়। তখন গমের উৎপাদন 0 সাপোজ, তখন কোনো গমের উৎপাদন করো না তুমি। আবার তুমি চাচ্ছ না এই জমির মধ্যে আমি কিছুটা গম চাষ করব, মনে করো এইটুক জায়গায় তুমি গম চাষ করবা, তাহলে গমের উৎপাদন হয় মনে করো 5। এটার ফলে ধানের উৎপাদন মনে করো কমে হয়ে গেল 7। যেহেতু তুমি একটু গমকে ছেড়ে দিচ্ছ জায়গা, তাহলে ধানের উৎপাদন একটু কমে যাবে স্বাভাবিক, তাই না? আচ্ছা, এরপর মনে করো যে তুমি চাচ্ছ যে না আমি পুরো জমির মধ্যে কি করবো, গম উৎপাদন করবো, ধান আর করবোই না, গম উৎপাদন করবো। গমের উৎপাদন মনে করো 12। আর ধানের উৎপাদন তখন, যেহেতু পুরো জমির মধ্যে তুমি গম উৎপাদন করতেছো, ধানের উৎপাদন তখন হবে 0। এই হচ্ছে বিষয়। এবার চলো আমরা সুযোগ ব্যয়টা বোঝার চেষ্টা করি। সুযোগ ব্যয় মানে হচ্ছে একটা দ্রব্যের অতিরিক্ত বা বেশি উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, হাতছাড়া করতে হয়, তার পরিমাণকে আমরা বলি সুযোগ ব্যয়। কথা ক্লিয়ার? আমার সাথে একবার একটু মুখস্থ করার চেষ্টা করো তো, যে একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় বা হাতছাড়া করতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণ বা হাতছাড়ার পরিমাণকে আমরা বলি সুযোগ ব্যয়। ঠিক আছে? পেইড ব্যাচ বলতে কোন ব্যাচের কথা বলছে? আমরা এটা T20 ব্যাচে ক্লাস করছি। হ্যাঁ, যেখানে আমরা 21 দিন টানা ক্লাস নিব। এই কোর্স হচ্ছে 599 টাকা।
এখনো ডিসকাউন্টে 490 টাকা ভর্তি হতে পারবা, ঠিক আছে। তৃষা আছে, স্যার এই ক্লাস কি পেইড ব্যাচে গ্রুপে শেয়ার দিবেন? হ্যাঁ অবশ্যই, ওয়েবসাইটে পাবা তো। বিউটি আছে, স্যার ক্লাসটা কি ইউটিউবে পাওয়া যাবে? না ইউটিউবে পাওয়া, হ্যাঁ যাবে, এই একটা ক্লাস পাওয়া যাবে, প্রথম ক্লাসটা পাওয়া যাবে, বাকি ক্লাসগুলো তোমাদের পেইড ব্যাচে হবে, পেইড ব্যাচে পেইড গ্রুপে হবে। ওকে, তো চলো আমরা এবার বোঝার চেষ্টা করি সুযোগ ব্যয় আসলে কি। আমি যদি বলি, ভালো করে খেয়াল করবা, লক্ষ্য করবা আমি কি বলতেছি। আমি যদি বলি গমের উৎপাদন 0 থেকে 5 হলে, আমি যদি বলি গমের উৎপাদন, গমের উৎপাদন 0 থেকে 5 হলে, হ্যাঁ সুযোগ ব্যয় কত? সুযোগ ব্যয় কত? 0 থেকে 5 হলে সুযোগ ব্যয় কত? ঠিক আছে, উত্তর করতে হবে। গমের উৎপাদন 0 থেকে 5 হলে সুযোগ ব্যয় কত? মনে রাখবা, একটা দ্রব্যের অতিরিক্ত বা বেশি উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু হাতছাড়া করতে হয় বা ছেড়ে দিতে হয়, তাহলে এই গমের উৎপাদন 0 থেকে 5 মানে অতিরিক্ত বেশি উৎপাদনের জন্য এই দ্রব্যের উৎপাদন কমে গেছে, কত কমে গেছে? তাহলে এটা 0 থেকে 5 হলে এটা 10 থেকে 7 হয়েছে, তাহলে কমে গেছে কত? 3 একক। ওই 3 একককে আমরা বলি সুযোগ ব্যয়, মানে ধানের উৎপাদন 3 কমে গেছে, ওইটাকে আমরা বলছি সুযোগ ব্যয়। তাহলে গমের উৎপাদন 0 থেকে 5 হলে, গমের উৎপাদন 0 থেকে 5 হলে সুযোগ ব্যয় হচ্ছে কত? 3। এই কথাটা সব উৎস করে আমাকে বলো। গমের উৎপাদন 0 থেকে 5 হলে, সরি চলে গেল। আচ্ছা, আমরা কি বলছি? গমের উৎপাদন 0 থেকে 5 হলে সুযোগ ব্যয় কত? উত্তর হচ্ছে 0 থেকে 5 হলে এটা 10 থেকে 7 হয়ে গেছে, কমে গেছে যত, সেটা কত কমছে? 3 কমে গেছে, 3। ওইটাই হচ্ছে সুযোগ ব্যয়। এটা সব বুঝছি, এটা সবাই বলবা, ডান লিখবা, হ্যাঁ যদি বুঝে থাকো ডান লিখবা বা ইয়েস লিখবা। মোসা থেকে বলছে চ্যাপ্টার শেষে এমসিকিউ, না চ্যাপ্টার এমসিকিউ কে পড়ানো হবে না, তোমাদের ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া হবে ক্লাসগুলো, তোমরা দেখবা। এত কিছু একসাথে করা দেখলে তো পাগল হয়ে যাবো। তুমি নিজে করতে পারবা, তুমি এই ক্লাসটা আগে করো, ঠিক আছে, ধৈর্য ধরে আগে এই ক্লাসটা করো। টি20 বেসে আজকাল কোনো ক্লাস হবে কি? ওমা এটাই তো হচ্ছে ক্লাস, টি20 বেসে ক্লাস, আজকাল কি ক্লাস হবে? আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে 3। আবার আমি যদি বলি, ভালো করে শুনবা, আবার আমি যদি বলি 2 নম্বর, যে গমের উৎপাদন, গমের উৎপাদন 0 থেকে 5 না বলে, 0 থেকে 5 না বলে আমি যদি বলি শুধু 5 হলে, তাহলে সুযোগ ব্যয় কত? সুযোগ ব্যয় কত? আবার বলছি, গমের উৎপাদন 0 থেকে 5 না বলে শুধু যদি 5 হলে বলি, মনে রাখবা আমার কথাটা ভালো করে শুনবা, যখন এরকম দুইটা সংখ্যা না বলে, 0 থেকে 5 না বলে শুধু একটা বলবে, তখন যেটাই বলবে মনে করবা 0 থেকে সেইটার কথা বলতেছে, যেটাই বলুক। মনে করো গমের উৎপাদন 5 হলে এরকম বলছে, মানে একটা সংখ্যা বলছে এরকম, যেমন 5 হলে, তার মানে মনে রাখবা একটা সংখ্যা বললে তাহলে 0 থেকে ওইটা মনে করবা, 0 থেকে 5 হলে বলছে এটা মনে করবা। তাহলে গমের উৎপাদন 0 থেকে যদি কত হয়? 5 হয়, তাহলে যে কথা গমের উৎপাদন 5 হলে মানে হচ্ছে 0 থেকে 5 বোঝাচ্ছে, তাহলে সুযোগ ব্যয় কত হবে? আগের মতোই, 0 থেকে 5 হলেও যে উত্তর গমের উৎপাদন 5 হলেও সেম কথা, কারণ গমের উৎপাদন 5 মানে 0 থেকে 5 বোঝাচ্ছে, তাহলে 10 থেকে 3 হয়ে গেছে, উত্তর হচ্ছে 3, সরি 10 থেকে 7 হয়ে গেছে, উত্তর হচ্ছে 3, সুযোগ ব্যয় 3। এবার আসো আমার কথা, যদি আমি বলি 3 নাম্বার, যে গমের উৎপাদন, গমের উৎপাদন 5 থেকে 12 হলে, গমের উৎপাদন 5 থেকে 12 হলে সুযোগ ব্যয় কত? বলো। গমের উৎপাদন যদি এখন বলি 5 থেকে 12 হলে সুযোগ ব্যয় কত? তোমরা তো দিবা, আমি বলবো না। গমের উৎপাদন 5 থেকে 12 হলে সুযোগ ব্যয় কত? গমের উৎপাদন 5 থেকে 12 হলে সুযোগ ব্যয় কত?
দ্রুত বলতে হবে। কেউ কি পারতেছে না? উত্তর হচ্ছে জিরো হবে না, জিরো হবে না। 7 থেকে 0 হয়ে গেছে, কমে গেছে কত সেটা খেয়াল করবা। যে কমে কত হয়েছে সেটা বলি নাই তো, কমে 0 হয়েছে সেটা বলি নাই, কমছে কত। মানে আগে 5 অবস্থায় ছিল 7, 5 থেকে 12 হওয়ার কারণে 7 থেকে 0 হয়ে গেছে, তাহলে কমে গেছে কত, 7 কমে গেছে। সেইটাকেই সুযোগ ব্যয় বলে, যত কমছে সেটা। কেমন? যারা 0 বলছে তাদেরটা হয় নাই। আবার বলছি, গমের উৎপাদন 5 থেকে 12 হলে এটা কমে গেছে কত, 7 থেকে 0 হয়ে গেছে, তাহলে কমে গেছে কত, 7 কমে গেছে, সেটাই সুযোগ ব্যয়। এবার আসো, এরপর বলতেছি যে গমের উৎপাদন, ভালো করে শুনবা কথাটা, গমের উৎপাদন, গমের উৎপাদন 12 হলে, আমি 5 থেকে 12 বলি নাই, 5 থেকে 12 না বলে আমি বলতেছি গমের উৎপাদন 12 হলে। শোনো, আমি কি বলেছিলাম, যে যখন একটা সংখ্যা বলবে তখন 0 থেকে ওই সংখ্যাটা মনে করবে। গমের উৎপাদন 12 হলে সুযোগ ব্যয় কত, সুযোগ ব্যয় কত। শোনো, যখন একটা সংখ্যা বলবে তখন 0 থেকে ওই সংখ্যাটা মনে করবে। তাহলে গমের উৎপাদন 5 থেকে 12 এক কথা, আর গমের উৎপাদন 12 হলে কিন্তু অন্য কথা। 5 থেকে 12 হলে 7 থেকে 0 হয়ে গেছে, কমে গেছে 7, সেটা সুযোগ ব্যয় ছিল। কিন্তু আমি যদি গমের উৎপাদন 12 হলে, তার মানে 0 থেকে 12 হলে চিন্তা করবা। এই যে গমের উৎপাদন 12 হলে মানে একটা সংখ্যা বললে তখন চিন্তা করবা 0 থেকে 12 বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে গমের উৎপাদন 12 হলে মানে 0 থেকে ওইটা হলে বোঝাবে। একটা সংখ্যা বললে তখন 0 থেকে ওইটা মনে করবা। তাহলে সুযোগ ব্যয় কত? দেখো, 0 থেকে যদি 12 হয়, এটা মানে গমের উৎপাদন 12 হলে যে কথা, 0 থেকে 12 হলে একই কথা। গমের উৎপাদন 12 হলে তার মানে 0 থেকে 12 হলে ধানের উৎপাদন 10 থেকে 0 হয়ে যায়। তাহলে কমে গেছে কত, 10 থেকে 0 হয়ে গেলে মানে কমে গেছে কত, 10 কমে গেছে। সেইটাই হচ্ছে সুযোগ ব্যয়। কথাটা বুঝছো কিনা একটু বলো তো আমাকে সবাই। এই যে অনেকে বুঝতেছে, অনেকে বুঝতে পারছে, অনেকে বুঝতে পারে না এখনো। তাহলে সুযোগ ব্যয় হচ্ছে 10 হবে। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পারছি? এবার চলো, এবার তোমাদেরকে আরেকটা আমি টেস্ট করি। চলো, বুঝছো কিনা তোমরা, কত বুঝছো সেটা আমরা একটু দেখি। ঠিক আছে? মনে করো আমি বললাম এখানে উল্টা বলতেছি, এখন এখন সবকিছু আমি উল্টা বলবো। হ্যাঁ, দেখি বল। যদি আমি বলি ধানের উৎপাদন, যদি আমি বলি ধানের উৎপাদন 0 থেকে 7 হলে, ধানের উৎপাদন 0 থেকে 7 হলে মানে ধানের উৎপাদন 0 ছিল, 7 করছি, তাহলে সুযোগ ব্যয় কত? উত্তর করো। ধানের উৎপাদন, ধানের উৎপাদন কত হলে, ধানের উৎপাদন 0 থেকে 7 হলে সুযোগ ব্যয় কত হবে? ধানের উৎপাদন 0 থেকে 7 হলে সুযোগ ব্যয় কত? আনসার করো সবাই। ধানের উৎপাদন 0 থেকে 7 হলে সুযোগ ব্যয় কত? হ্যাঁ, আবার বুঝাচ্ছি আর কি। ধানের উৎপাদন 0 থেকে 7 হলে, এই যে ওইটার অতিরিক্ত উৎপাদনের জন্য বা বেশি উৎপাদনের জন্য, 0 থেকে 7 উৎপাদনের জন্য অপর দ্রব্য উৎপাদন যতটুকু হাতছাড়া করতে হয়, কত হাতছাড়া করতে হচ্ছে? 12 থেকে 5 হয়ে গেছে, কমে গেছে কত? 7 কমে গেছে, সেইটাই সুযোগ ব্যয়। আবার আমি যদি বলি ধানের উৎপাদন যদি, ধানের উৎপাদন যদি 7 হয়, তাহলে সুযোগ ব্যয় কত? আমি বলছিলাম কি, একটা সংখ্যা বললে তখন 0 থেকে ওটা মনে করবো, অলওয়েজ 0 থেকে। 10 বললেও 0 থেকে 10 মনে করবে। তাহলে 0 থেকে 7 হওয়া যে কথা, ধানের উৎপাদন 7 হওয়া মানে 0 থেকে 7 হওয়া, তার মানে সুযোগ ব্যয় তখন কত হবে? 7 হবে। এবার আমি যদি বলি ধানের উৎপাদন যদি, এবার আমি যদি বলি ধানের উৎপাদন যদি 7 থেকে 10 হয়, এই যে 7 থেকে যদি 10 হয়, 7 থেকে 10 হলে এটার অতিরিক্ত উৎপাদনের জন্য বা বেশি উৎপাদনের জন্য সুযোগ ব্যয় কত হবে? ধানের উৎপাদন 7 থেকে 10 হলে এটা কমে গেছে কত বলুন? তাহলে ধানের উৎপাদন 7 থেকে 10 হলে সুযোগ ব্যয় কত? আনসার করো। দ্রুত করতে হবে। হ্যাঁ, ধানের উৎপাদন 7 থেকে 10 হলে, 7 থেকে 10 হলে এটা 5 থেকে 0 হয়ে যায়, কমে গেছে কত? 5।
সুযোগ ব্যয় হবে কত? 5। হ্যাঁ, এই যে উত্তর করতে পারতেছে, অনেকে উত্তর দিচ্ছে, ঠিক আছে। এবার আসো, এবার যদি বলি ধানের উৎপাদন 7 থেকে 10 না বলে সরাসরি যদি বলি 10 হলে, ধানের উৎপাদন সরাসরি যদি বলি 10 হলে, তার মানে একটা সংখ্যা যখন আমরা বলতেছি 10 হলে, তার মানে মনে করবা 0 থেকে সেই 10 হলে বুঝাবো। হ্যাঁ, একটা সংখ্যা যদি বলি, তাহলে ধানের উৎপাদন 10 হলে সুযোগ ব্যয় কত? তার মানে এটা 0 থেকে 10 হলে এটা 12 থেকে 0 হয়ে যায়, তাই না? তাহলে কমে গেছে কত? 12 কমে গিয়েছে 12। এটাই হচ্ছে সুযোগ ব্যয়, ঠিক আছে। আরেকটা বিষয় বলে তোমাদেরকে সহজ করে দিই, যখন একটা সংখ্যা বলবে এবং একটা সর্বোচ্চটা বলবে 0 থেকে সেটা হইলে এটা 12 থেকে 0 হয়ে যায়, তার মানে অপরটা সর্বোচ্চটা তার সুযোগ ব্যয় হবে আর কি। মানে ধানের উৎপাদন 10 হলে এটা সুযোগ ব্যয় হবে, গমের উৎপাদন 12। আর যদি বলকে বলে গমের উৎপাদন 12 হলে সুযোগ ব্যয় কত? ধানের উৎপাদন 10। কারণ গম যদি পুরোটাই করে ফেলো তাহলে ধান 10 থেকে 0 হয়ে যায় সরাসরি, তার মানে ওই ধানের সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে সুযোগ ব্যয় হবে। কথা কি বোঝা গেছে? পারবো আমরা? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা চলো আমরা একটা চিত্র আঁকবো। হ্যাঁ, আমরা একটা সুযোগ ব্যয়ের চিত্র আঁকবো। তো এখানে একটা সুযোগ ব্যয়ের সূচি আছে, চিত্র করা আছে, আমি তবুও তোমাদেরকে আবার এঁকে দিচ্ছি, পাশে দিয়ে এঁকে দিচ্ছি কিভাবে আমরা একটা চিত্র আঁকতে হয়, সুযোগ ব্যয়ের চিত্র। হ্যাঁ, তো 0, এখানে তোমার লম্বকার ভূমিকে কি ধরবো এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। এই চ্যাপ্টারে লম্বকে কি হবে ভূমিকে কি হবে এটা তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারবা। যেমন আমি চাচ্ছি মনে করো যে এটা মূল বিন্দু দিলাম, নিচে দিলাম ধান, আমি নিচে ধান ধরবো আর উপরে গম ধরবো। আর তুমি যদি চাও যে না স্যার আমি নিচে ধান ধরবো না, আমি নিচে হচ্ছে গম ধরবো, তো তো করতে পারো, সমস্যা নেই। ধান আছে এখানে 11, 5, 0, তাহলে আমরা 5 5 করে ধরবো। হ্যাঁ, মনে করো এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যা হুবহু বসবে না, কারণ এখানে সমান অনুপাতে কিন্তু অনেক সময় কমে না বাড়ে না, সেজন্য আমাকে নির্দিষ্ট অনুপাত আগাইতে হবে। আমরা 5 করে ধরবো, মনে করো 5 দিলাম, তারপর দিলাম 10, তারপর দিলাম কত 15 দিলাম। আর উপরে হচ্ছে গম, গমের মধ্যে এখানে 0 7 12, সরি 0 7 10, তার মানে এখানে 5 করে ধরবো আমরা, 5 10 15 ধরবো আমরা, 5 10 15। চলো আমরা বিন্দুগুলো বের করি। প্রথমে আসো, ধানের উৎপাদন 11 হলে গমের উৎপাদন 0। এই ধানের উৎপাদন যদি কত হয় বলতো? ধানের উৎপাদন যদি 11 হয়, ধানের উৎপাদন যদি 11 হয়, গমের উৎপাদন তখন 0। এই গম 0 অবস্থায় ধান 11। প্রথম বিন্দু হবে এই জায়গায়, অনেকে এগুলো পারে না, যে 0-র সাথে বিন্দুগুলো বের করতে জানে না। শোনো, গম 0 হলে ধান 11, এই যে গম, এই গম 0 হলে ধান হচ্ছে 11, প্রথম বিন্দু হচ্ছে এখানে। তারপরে ধান যদি 5 হয়, গম হচ্ছে 7। এই ধান যদি 5 হয়, গম হবে 7, 7 মানে এই 5 এর একটু উপরে মনে করে এই জায়গায়, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। তারপরে ধান যদি 0 হয়, গম হবে 10। এই ধান যদি 0 হয়, গম হবে 10, গম হবে 10 মানে এখানে। তাহলে এই বিন্দুগুলো আমরা যোগ করে দিলে যে রেখাটা পাবো সেটাই হচ্ছে সুযোগ ব্যয় রেখা। কি রেখা বলতো? সুযোগ ব্যয় রেখা আমরা পেয়েছি, কেমন? বা যেটাকে বলা হয় যে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় রেখা। ওকে, তো এগুলো ব্যাখ্যা কি? চিত্রভূমি অক্ষে ধান লম্বকে গম ধরে সুযোগ ব্যয় রেখা অঙ্কন করা, যেখানে আমরা দেখতে পাই ধানের উৎপাদন 11 হলে গমের উৎপাদন 0, ধানের উৎপাদন 5 এবং 0 হলে যথাক্রমে গমের উৎপাদন 7 এবং 10, এবং সেই প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে আমরা কি পাই? সুযোগ ব্যয় রেখা পাই। এইটুকু বলবা, ঠিক আছে? যদি ব্যাখ্যা করতে বলে, যদি সুযোগ ব্যয় পরীক্ষা আসে না, পরীক্ষা উৎপাদন সময় রেখাটা আছে, সুযোগ ব্যয়গুলো এমসিকিউর ক্ষেত্রে কাজে দিবে, ঠিক আছে? এবার শোনো, একটা এমসিকিউ করে দিচ্ছি, সবাই একটু শুনবা। যদি বলা হয় এরকম 0 থেকে a, এখানে হচ্ছে b, এখানে x দ্রব্য, এখানে দিচ্ছি আমি y দ্রব্য। আচ্ছা, যদি বলি x দ্রব্যের উৎপাদন, x দ্রব্যের উৎপাদন, x দ্রব্যের উৎপাদন 0 হলে y দ্রব্যের উৎপাদন কত? উত্তর করে দেখি। x দ্রব্যের উৎপাদন 0 হলে, x দ্রব্যের উৎপাদন 0 হলে y দ্রব্যের উৎপাদন কত? আনসার করতে হবে। x দ্রব্যের উৎপাদন 0 হলে y দ্রব্যের উৎপাদন কত? আনসার করে দেখি সবাই। হ্যাঁ, পেড বেসিক ক্লাস প্রতিদিন হবে, প্রতিদিন হবে। টি20 বেসিক ক্লাস প্রতিদিন হবে, সকাল 10টা থেকে 12টা, প্রতিদিন হবে। ওটা হচ্ছে
এক্স দ্রব্যের উৎপাদন শূন্য হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে এ পরিমাণ, মানে এতটুক পরিমাণ। ঠিক আছে, এই যে এতটুক জিরো থেকে এ পরিমাণ, এটা ও এ বলবো আমরা, ও এ, কেমন, বা ও থেকে এ পরিমাণ বা জিরো থেকে এ পরিমাণ, এটুকু হচ্ছে ওয়াই দ্রব্যের উৎপাদন হবে। হ্যাঁ, অথবা অপোজিট যদি বলে যে ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য হলে এক্স দ্রব্যের উৎপাদন কত, জিরো থেকে ওবি পরিমাণ, ওবি হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তাহলে গেল আমরা সুযোগ ব্যয় করলাম। এবার একটু কথা বলি, এই যে আমরা সুযোগ ব্যয়টা করছি না, এই সুযোগ ব্যয়টা মূলত এরকম আসছে। দেখো, ও সরি, দেখো এই যে আমরা সুযোগ ব্যয়টা করলাম না, এই সুযোগ ব্যয়টা কি আসছে, এরকম আসছে নাকি? তো সুযোগ ব্যয়টা মূলত তিন ধরনের পাবা, তোমরা তিন ধরনের দেখতে পাবা। একটা হচ্ছে সুযোগ ব্যয় পাবা এরকম, যেটা আমরা এখন করছি, এটাকে বলা হয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। আবার দেখবে যে সুযোগ ব্যয় রেখাটা এরকম, যে একটা স্ট্রেট লাইন, এটাকে বলা হয় স্থির সুযোগ ব্যয়, স্থির বা সমানুপাতিক সুযোগ ব্যয়। আরটা দেখতে পাবা এরকম, এরকম, হ্যাঁ, এটাকে আমরা বলি ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। হ্যাঁ, কেন ক্রমবর্ধমান, কেন স্থির, কেন ক্রমহ্রাসমান, আমরা একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, চলো আমরা দেখি। তাহলে মানে সুযোগ ব্যয়টা হচ্ছে তিন ধরনের পাবা। সুযোগ ব্যয়টা কয় ধরনের রেখা পাবা? তিন ধরনের। একটা হচ্ছে এরকম, এটাকে আমরা বলি যে মূল বিন্দুর দিকে অবতল, এটাকে আমরা বলি মূল বিন্দুর দিকে উত্তল, এটাকে আমরা বলি যে একটা স্ট্রেট লাইন বা সরল রেখা হবে, সরল রৈখিক হবে, নিম্নগামী আর কি। হ্যাঁ, তাহলে উত্তল অবতল নিয়ে একটু কথাবার্তা বলে ফেলি। দেখো আমরা ছোটবেলা মানে 9-10 মনে হয় পড়ছি, উত্তল লেন্স অবতল লেন্স। উত্তল লেন্সটা থাকতে এরকম, আর অবতল লেন্সটা হইতে কিরকম, এরকম হচ্ছে অবতল লেন্স, তাই না? তা আমি যদি এখান থেকে, হ্যাঁ, আমি যদি এখান থেকে এই অঞ্চলটা মুছে দিই, তো এটা হচ্ছে, এটাকে আমরা বলি মূলবিন্দুর দিকে উত্তল, হচ্ছে উত্তল, এদিকে উঁচা, মূলদিকে উত্তল। আর অবতলটা কেমন, অবতলটা হচ্ছে এইরকম, মূলবিন্দু থেকে আরো ভিতরের দিকে চাপটা থাকবে, অবতল। তাহলে বলো এটাকে উত্তল না অবতল? এটা হচ্ছে অবতল, এটা কি উত্তল, আর এটা হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে সুযোগ ব্যয় কয় ধরনের হবে? তিন ধরনের, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, স্থির বা সমানুপাতিক কি সুযোগ ব্যয়। চলো এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা একটু দেখে নিব। হয়েছে চ্যাপ্টার 2 এর ক্লাস 6? হ্যাঁ, সব ক্লাসে তো হবে। পেইড ব্যাচে ভর্তি হয়েছে তুমি? পেইড ব্যাচে ভর্তি হলে সব ক্লাসে পাবে, কেমন, টেনশন নেওয়ার দরকার নেই। আমাদের পেইড ব্যাচে এখনো ডিসকাউন্ট ভর্তি চলছে, যারা ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যাও। তাহলে কি বলছি, সুযোগ ব্যয়ের রেখার ঢাল বিভিন্ন মানের উপর ভিত্তি করে সুযোগ ব্যয়কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, ঢালের উপর ভিত্তি করে। এটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, আমি একটু আগে বললাম, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, স্থির বা সমানুপাতিক সুযোগ ব্যয়। চলো প্রথমে বলি ক্রমবর্ধমান সুযোগ ব্যয় কি। মানগুলো দেখলে তুমি বুঝতে পারবে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলতে কি বোঝানো হচ্ছে। এই চিত্রটাকে আমি যে একটু সূচি আকারে দেখানোর চেষ্টা করি, কেমন হবে জানো? দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এইখানে আমি দিলাম যে এক্স দ্রব্য দিলাম, এখানে এক্স দ্রব্য দিলাম, এখানে এই যে এক্স দ্রব্য এটা, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়াই দ্রব্য দিলাম, এখানে ওয়াই দ্রব্য। মানে আমি এই চিত্র থেকে সূচি করতেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আছে মিশ্র 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। শোনো, এক্স দ্রব্যের উৎপাদন যদি, দেখো এই এক্স দ্রব্যের উৎপাদন যদি 0 হয়, 0 হয়, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন সর্বোচ্চ হয়, তাই না, 40। তারপর এক্স দ্রব্যের উৎপাদন যদি 10 হয়, ওয়াই দ্রব্যের উৎপাদন হয় তখন কত? এক্স দ্রব্যের উৎপাদন 10 হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হয় হচ্ছে 37। তারপর এক্স দ্রব্যের উৎপাদন যদি 30 হয়, 20 থেকে 30, সরি 20 হয়, 20 হয়, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 32। এক্স দ্রব্যের উৎপাদন যদি 30 হয়, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন কত? 32। তারপরে এক্স দ্রব্যের উৎপাদন 40 হলে, এক্স দ্রব্যের উৎপাদন 40 হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হয় 32 থেকে কত? 32 থেকে হয়ে যায় 25। তারপরে এক্স দ্রব্যের উৎপাদন যদি 40 হয়, সরি 50 হয়, এক্স দ্রব্যের উৎপাদন যদি 50 হয়, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন হয়ে যায় 15। তোমাদেরকে বিষয়টা আমি ভালো করে ক্লিয়ার করার জন্য বলতেছি, ভালো করে শোনো। এটা সবসময় স্থির হারে বাড়ছে না, 10 20 30 40 50। এটা কি হারে হয়েছে দেখো, প্রথমে 40 ছিল, 3 কমে 37 হয়েছে, তারপরে 5 কমে 32 হয়েছে, প্রথমে 3 কমছে, তারপর 5 কমছে, তারপর দেখো তারপর কত কমছে একসাথে? 8 কমছে, 8, তাই না, 8 কমছে,
তারপর কত কমছে? 25 থেকে 15, তার মানে 10 কমছে। তাহলে খেয়াল করো, এখানে স্থির হারে বাড়তেছে, কিন্তু এটা প্রতিবার কমার ক্ষেত্রে ক্রমবর্ধমান হারে কমতেছে। প্রথমে 3 কমছে, তারপর 5 কমছে, তারপর 8 কমছে, তারপর 10 কমছে। এই যে হ্রাস পাওয়ার ক্ষেত্রে ক্রমবর্ধমান হারে হ্রাস পাচ্ছে বিদায় এইটাকে আমরা বলি ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। মানে এখানে হ্রাস পাচ্ছে ঠিক আছে, এইটা 100% হ্রাস পাচ্ছে, কিন্তু হ্রাস পাওয়ার ক্ষেত্রে প্রথমে কম হার হ্রাস পাচ্ছে, তারপর আস্তে আস্তে বেশি হার হ্রাস পাচ্ছে, তাই এটাকে আমরা ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলছি। জাস্ট এইটুকু মনে রাখতে ভালো হবে, আর কিছু মনে রাখার দরকার নেই। আপনার ইকোনমিক্স বই কিভাবে নেওয়া যাবে? পড়ালেখা পেজে মেসেজ দাও, এই পেজে মেসেজ দাও। আর যারা কোর্স এখনো ভর্তি হয় না টি20 ব্যাচে, তোমরাও মেসেজ দাও। টি20 ব্যাচে আজকেও তোমরা ডিসকাউন্টে ভর্তি হতে পারতেছো, দ্রুত মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও। আর যারা আমাদের পেইড বেস স্টুডেন্ট ছিল আগে থেকেই, তোমাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জানানো হয়েছে, ঠিক আছে? বিশ লিখে নাই যে, কোন 20? ও আচ্ছা, এখানে 20 লিখে নাই না আমি? ও, 20টা আমি ভুলে গেছি নাকি? আচ্ছা, ভুলে গেছি মনে হয় সেজন্য। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, বুঝতে ভালো হয়েছে, বুঝতে ভালো হয়েছে। এখানে আমি মনে হয় একটু করে কি করছি, 25টা লিখতে বলে গেছি, 20টা। তাহলে এখানে হচ্ছে 20-এর সাথে হবে, 20-এর সাথে হবে হচ্ছে 32, 20 সাথে হবে 32, তারপরে 30 সাথে হবে 25, 30-এর সাথে হবে কত? 25, তারপরটা হচ্ছে 40-এর সাথে হবে 15। ও আচ্ছা, তাহলে একটা করে বেশি হবে, 40 সাথে হবে কত? 15। তারপরটা 50 সাথে হবে 0, মানে এদিকে 50 হলে এখানে 50 হলে এদিকে হবে কত? 0। ও হ্যাঁ, ঠিক আছে, আমার একটু কি হয়েছে, মিস্টেক হয়েছে। তাহলে এটা 3, তারপর হচ্ছে 5, 5 কমছে, প্রথম কমছে 3, তারপর কমছে 5, তারপর কমছে হচ্ছে তোমার 8 কমছে, তারপর হচ্ছে তোমার 10 কমছে, তারপরটা হচ্ছে একসাথে 15 কমে গেছে, ঠিক আছে? একই কথা, সমস্যা নেই। হুম, 20টা লিখে নে, ভুলে 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 পার করছে। আচ্ছা, চল আমরা এই পরেরটা যাই। তাহলে তোমরা কি বুঝছো তো? মেইন বিষয়টা বুঝতে পারলে হবে। এবার আসলে 2 নাম্বারটা, 2 নাম্বার হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। হ্যাঁ, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। তো দেখো, এটা যদি আমরা একটা সূচি আকারে দেখানোর চেষ্টা করি, সেটা কেমন হবে? তো এখানে মিশ্র আছে 1টা 2টা 3টা 4টা 5টা মিশ্র। হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা। এক্স দ্রব্য দিলাম, ওয়াই দ্রব্য দিলাম। তো দেখো, এক্স দ্রব্যের উৎপাদন যদি, এক্স দ্রব্য উৎপাদন যদি 0 হয়, ওয়াই দ্রব্য উৎপাদন তখন 15। এক্স দ্রব্য উৎপাদন 0 হলে ওয়াই দ্রব্য উৎপাদন হচ্ছে তখন 16। তারপরে এক্স দ্রব্য উৎপাদন যদি 2 হয়, ওয়াই দ্রব্য উৎপাদন তখন হচ্ছে 10, 10। এক্স দ্রব্য উৎপাদন 4 হলে, এক্স দ্রব্য উৎপাদন 4 হলে ওয়াই দ্রব্য উৎপাদন তখন হচ্ছে 6। এক্স দ্রব্য উৎপাদন যদি 6 হয়, ওয়াই দ্রব্য উৎপাদন তখন হচ্ছে 3। এক্স দ্রব্য উৎপাদন যদি 8 হয়, ওয়াই দ্রব্য উৎপাদন তখন হচ্ছে 0, 0। তো দেখো, এই এক্স দ্রব্য কিন্তু সমান হারে প্রতিবার কি পাইছে? বৃদ্ধি পাইছে। কিন্তু এটা খেয়াল করো, প্রথমে 6 হ্রাস পাইছে, তারপরে 4 হ্রাস পাইছে, তারপরে 3 হ্রাস পাইছে, তারপরে কত? তারপরে 3 হ্রাস পাইছে, 6 থেকে 3, তারপরে আবার 3 হ্রাস পাইছে। দেখো, হ্রাস পাচ্ছে ঠিক আছে, কিন্তু হ্রাস পাওয়ার হারটা ক্রমান্বয়ে কি পাচ্ছে? প্রথমে 6 হ্রাস, তারপর 4, তারপর 3, 3, এরকম মানে হ্রাস পাচ্ছে, তবে ক্রমহ্রাসমান হারে। তাই এটাকে আমরা বলি ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। তাই এটাকে আমরা কি বলি? ক্রমহ্রাসমান কি বলি? সুযোগ ব্যয় বলে থাকি। ঠিক আছে? পারবো আমরা? পরীক্ষা আসতে পারবো? একটু বলো তো, সবাই পারবে কিনা? এরপরটা আসো, চলো আমরা এই পর্যায়ে যাই, সেটা হচ্ছে স্থির বা সমানুপাতিক। আচ্ছা, এখান থেকে পরীক্ষাটা দারুণ, খুব সুন্দর প্রশ্ন আসে। প্রশ্ন হচ্ছে এমন, পরীক্ষা বলবে যদি পরীক্ষা আমরা বলবে, পরীক্ষা বলবে যদি কোন একটা দ্রব্যের উৎপাদন, মনে করো আমি 2টা দ্রব্য ধরলাম, একটা হচ্ছে এক্স দ্রব্য, একটা হচ্ছে ওয়াই দ্রব্য। পরীক্ষা প্রশ্নটা এবার দিবে, বলবে কোন একটা দ্রব্যের উৎপাদন যতটুকু হ্রাস পায়, অপর দ্রব্যের উৎপাদন যদি ততটুকু বৃদ্ধি পায় বা একই হারে বৃদ্ধি পায়। এটা এক হ্রাস পাইছে, মনে করো এটা এক বৃদ্ধি পাইছে, আবার এটা এক হ্রাস পাইছে, মনে করো এটা আর বৃদ্ধি পাইছে। মানে কোন একটা দ্রব্যের উৎপাদন যতটুকু বৃদ্ধি পায়, অপর দ্রব্যের উৎপাদন যদি একই হারে হ্রাস পায়, বা কোন একটা দ্রব্যের উৎপাদন যতটুকু হ্রাস পায়, অপর দ্রব্যের উৎপাদন যদি একই হারে বৃদ্ধি পায়, তাদের মাধ্যমে অঙ্কিত যে রেখা, সেই রেখা দেখতে কেমন হবে? উত্তর হচ্ছে, তাদের মধ্যে অঙ্কিত রেখাটা, একটা যত বৃদ্ধি পাচ্ছে অপরটা তত হ্রাস পাচ্ছে বিদায়, তাদের মধ্যে অঙ্কিত যে রেখাটা, আমি যদি এখানে আঁকে দেখাই, এক্স দ্রব্য, এটা কি ওয়াই দ্রব্য যদি এখানে ধরি,
এখানে ধরলাম x দ্রব্য 1 2 3, এখানে ধরলাম 1 2 3, তাহলে 1 2 3 1 2 3। তাহলে দেখো x দ্রব্য উৎপাদক 3 হলে y দ্রব্য 1, x দ্রব্য উৎপাদন যদি 3 হয় y দ্রব্য হচ্ছে 1, প্রথম বিন্দু হচ্ছে এখানে। তারপর x দ্রব্য উৎপাদন 2 হলে y দ্রব্য 2, x দ্রব্য 2 হলে y দ্রব্য 2, দ্বিতীয় বিন্দু হচ্ছে এখানে। x দ্রব্য 1 হলে y দ্রব্য 3, x দ্রব্য যদি 1 হয় y দ্রব্য হচ্ছে 3, পরের বিন্দু হবে এখানে। এই তিন বিন্দু আমরা যোগ করে দিই, এটাই হচ্ছে আমাদের কি রেখা, যে তোমার সুযোগ ব্যয় রেখা। তবে এই রেখাটা একটা স্ট্রেট লাইন বা সরল রৈখিক হবে। তাহলে উত্তর হচ্ছে পরীক্ষা যদি আসে একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদন যত হয় অপর দ্রব্যের উৎপাদন ততটুকু ছেড়ে দিতে হয়, বা একটা দ্রব্যের উৎপাদন যতটুকু বৃদ্ধি পায় অপর দ্রব্যের উৎপাদন যদি একই হারে হ্রাস পায়, তাদের মধ্যে অঙ্কিত যে সুযোগ ব্যয় রেখাটা সেটা দেখতে কেমন হবে? উত্তর হচ্ছে সরল রৈখিক বা সরল আকৃতির। ঠিক আছে, একটা সরল রেখা হবে। ওকে, তো এইটাই হচ্ছে সেটা, যে সরল রেখা হবে একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন সেম হারে হ্রাস পাইলে। ঠিক আছে, একই হারে যেহেতু হ্রাস পাচ্ছে এটাকে আমরা স্থির সুযোগ ব্যয় রেখা বলে থাকি। স্থির সুযোগ ব্যয় রেখাটা একটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন। হয়েছে? আমরা কি বুঝছি? তাহলে আমাদের সুযোগ ব্যয় বিষয়টা শেষ। হ্যাঁ, আমরা সুযোগ ব্যয় বিষয়টা কি করেছি? শেষ করেছি। এবার আসুন, এবার আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা আমরা পড়বো। হ্যাঁ, তাহলে আমাদের টপিক কোথায় ছিল? আমাদের মনে আছে তো? আমরা বলছিলাম এই জায়গায়, কোন জায়গায়? এই যে এখানে, যে নির্বাচন সমস্যা সমাধানের জন্য দুটি বিষয় জানা থাকতে হবে। একটা হচ্ছে সুযোগ ব্যয়, যেটা আমরা কমপ্লিট করেছি। এবার আমরা পড়বো উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, তো উৎপাদন সম্ভাবনা রেখাটা কি? এই যে উৎপাদন সম্ভাবনা রেখাটা কি সেটার সংজ্ঞা বা অন্যান্য বিষয়গুলো আমি আসতেছি। কেমন? তো এর আগে একটু বলে ফেলি পরীক্ষার কোশ্চেনটা কিভাবে আসে। আমি হোয়াইট বোর্ডে যাই, সেখানে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে পরীক্ষায় কিভাবে সুযোগ ব্যয় থেকে প্রশ্নটা হয় এবং কিভাবে আমাদেরকে এটার উত্তর করতে হয়, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমরা ইজিলি কভার করতে পারবো। তো পরীক্ষায় কিভাবে আসে, কেমন আসে, চলো আমি তোমাদেরকে দেখাই দিই। দেখো, পরীক্ষায় মূলত একটা সূচি দেওয়া থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনার সূচি। উৎপাদন সম্ভাবনা সূচি পরীক্ষা দেওয়া থাকবে। হ্যাঁ, উৎপাদন সম্ভাবনা সূচি একটা পরীক্ষা দেওয়া থাকবে। কেমন সূচি? এরকম একটা সূচি দেওয়া থাকবে। পরীক্ষা বলবে, ও আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি, একটু বলে আসি, শোনো। সেটা হচ্ছে, শোনো, আমরা এখানে যে তিন ধরনের সুযোগ ব্যয় পড়ছি না, একটা হচ্ছে ক্রম বর্তমান সুযোগ ব্যয়, তারপর ক্রম হ্রাসমান সুযোগ ব্যয়, স্থির বা সর্বাধিক সুযোগ ব্যয়। এই তিনটার মধ্যে যেটা ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, এই যে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, এটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, এটা হচ্ছে ক্রম হ্রাসমান সুযোগ ব্যয়, এটা হচ্ছে স্থির বা সর্বাধিক সুযোগ ব্যয়। তো যেটা ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, এই ক্রমবর্ধমান যে সুযোগ ব্যয়, সেই সুযোগ ব্যয়টার আরেকটা নাম হচ্ছে, এটাকেই আমরা বলি পিপিসি কার্ভ বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তাহলে অন্যগুলো কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখা নয়। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে যেটা ক্রমবর্ধমান সুযোগ ব্যয় রেখা, সেইটাকে আমরা বলি উৎপাদন সম্ভাবনা রেখা, বা এইটাই তুমি দেখবো উৎপাদন সম্ভাবনা রেখা এরকমই দেখবা। বুঝা গেছে? তাহলে এই কথাটা একটু মনে রাখবা। আচ্ছা, চলো আমরা যাই। আমরা এখানে মনে করো উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনার সূচি করতেছি। এখানে আমি বললাম দুইটা দ্রব্য, একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য। তো শোনো, পরীক্ষা এভাবে আছে, পরীক্ষা আছে যে এক্স দ্রব্যের উৎপাদন 0 হলে ওয়াই দ্রব্যের উৎপাদন মনে করো 150। এক্স দ্রব্যের উৎপাদন যদি 50 হয়, ওয়াই দ্রব্যের উৎপাদন মনে করো যে 140। মানে এটা বৃদ্ধির জন্য এটা একটু কমছে। আবার এক্স দ্রব্যের উৎপাদন 100 হলে ওয়াই দ্রব্য মনে করো 100। এক্স দ্রব্যের উৎপাদন যদি আর একটু বাড়াই, মনে করো 140 করি, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন হয়ে যায় আবার 50। আবার এক্স দ্রব্য যদি 150 হয়, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন 0 হয়ে যায়। এইটা একটা উৎপাদন সম্ভাবনা সূচিটা পরীক্ষা দেওয়া থাকবে। হ্যাঁ, এখান থেকে তোমাকে যে প্রশ্নটা করবে শুরুতেই, সেই প্রশ্নটা হচ্ছে এরকম। পরীক্ষা বলবে এখান থেকে যে পিপিসি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। হ্যাঁ, এই রেখাটা আঁকতে বলবে। ঠিক আছে, অঙ্কন করো। তো শোনো, এরপর প্রশ্নটা পরে আসতেছি। আগে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকি। তো মনে করো 3 নম্বরে আমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে বলছে। আমরা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবো। দুইটা অক্ষ নিব। উপরের দিকে তুমি যেদিকে ইচ্ছে সেদিকে যাইছে ধরতে পারো। যেমন নিচের দিকে তুমি ধরবা এক্স দ্রব্য, সাপোজ তুমি চাইলে এটা উপরের দিকে ধরতে পারবা, সমস্যা নাই। আর উপরের দিকে ধরলাম মনে করো আমি ওয়াই দ্রব্য ধরলাম।
তো এক্স ধ্রুবের উৎপাদন 0 থেকে 150 হইলে 0, 50, 100, 140, 150, তো নির্দিষ্ট হারে কিন্তু বাড়তেছে না। তো এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যা হুবহু বসানো যাবে না। সর্বনিম্ন 0, সর্বোচ্চ 150 দেখে আইডিয়া করবা কি হারে আগাবা। মনে করো আমি 50 করে ধরবো, হ্যাঁ, তাহলে আনসার হবে 50, 100, 150। যেহেতু আমাদের সর্বোচ্চ 150 লাগবে, তাহলে আমি ধরলাম 50, 100, 150। তুমি যদি চাও অন্যভাবে আগাইতে তাও আগাইতে পারো, কোনো সমস্যা নেই, তবে নির্দিষ্ট হারে আগাইতে হবে। আর এই পাশে সর্বোচ্চ 150, সর্বনিম্ন 0, তো এখানে আমি 150 করে ধরি, তাহলে 50, 100, 150, 50, 100, 150। এবার চলো আমরা বিন্দুগুলো বের করি। ফার্স্টে হচ্ছে x ধ্রুব উৎপাদক 0 হলে y ধ্রুব 150। ভালো করে খেয়াল করবা, x ধ্রুব 0 হলে y ধ্রুব 150। এই বিন্দুটা অনেকেই পারে না, জিরোর সাথে বিন্দুগুলো কনফিউজ হয়ে যায়। x ধ্রুব 0 হলে এই যে x ধ্রুব, এটা যখন 0, y ধ্রুব তখন 150, তার মানে প্রথমে হবে এই জায়গায়, হ্যাঁ, তাহলে x ধ্রুব 0 হলে y ধ্রুব 150 প্রথমে দেখেন। তারপরে x ধ্রুব 50 হলে y ধ্রুব 140, x ধ্রুব 50 হলে y ধ্রুব 140, y ধ্রুব 140 মানে হচ্ছে এটা 150 হলে 140 মানে এই বরাবর, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। তারপরে x ধ্রুব 100 হলে y ধ্রুব 100, x ধ্রুব যদি 100 হয় y ধ্রুব 100, এটা। তারপরে x ধ্রুব যদি 140 হয় y ধ্রুব 50, x ধ্রুব যদি 140 হয় y ধ্রুব হবে 50, এই যে এখানে বিন্দুটা। তারপর আসো x ধ্রুব 150 হলে y ধ্রুব 0, x ধ্রুব যদি 150 হয় এই y ধ্রুব তখন 0, এই y ধ্রুব 0 অবস্থায় x ধ্রুব 150 বিন্দুটা হচ্ছে এখানে। এবার সকলে মিলে আমরা যোগ করে দিব এখান থেকে, এটাকে আমরা বলছি এটাকে আমরা বলছি উৎপাদক সীমানা রেখা বা পিপিসি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তো এখানে কিছু মিশ্র পরীক্ষা দেওয়া থাকতে পারে সাথে, যে এগুলো কিছু মিশ্র আছে। মিশ্রগুলো কি, এখানে মিশ্র দিচ্ছে, মিশ্র মানে বিন্দুগুলো আর কি, যেমন এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু দিচ্ছে। আমি এটা বিন্দুগুলো লিখে নিই, তাহলে এটা হচ্ছে এ বিন্দু ছিল, x ধ্রুব 0 y ধ্রুব 150, x ধ্রুব 0 এটা হচ্ছে এ বিন্দু, এ বি সি ডি ই, হ্যাঁ। তাহলে আমরা এটা ব্যাখ্যা লিখবো। 3 নাম্বার আমাদেরকে সুযোগ পাই, তাহলে উৎপাদক সীমানা রেখা অঙ্কন করে দিলেই হবে না, আমাদেরকে একটু ব্যাখ্যা লিখতে হবে, কেমন? সো ব্যাখ্যাটা আমরা কিভাবে করব চলো আমরা বোঝার চেষ্টা করি। সো ব্যাখ্যাটা আমরা লিখবো চিত্রে ভূমি অক্ষে x ধ্রুব, লম্ব অক্ষে y ধ্রুব ধরে এ বি সি ডি ই উৎপাদক সীমানা রেখা অঙ্কন করা হলো। এটা ফার্স্ট কথা। তাহলে একটা চিত্রের মা, বাবা আর ছেলের নাম কি সেটা বলতে হবে শুরুতে। তাহলে মা, বাবা, সন্তানের নাম বলতে হবে শুরুতে। এটা হচ্ছে মা, এটা হচ্ছে কি বাবা, ভূমি অক্ষে কি লম্ব অক্ষে সেটা হচ্ছে মা, বাবা। তাহলে আমরা বলবো চিত্রে ভূমি অক্ষে x ধ্রুব, লম্ব অক্ষে y ধ্রুব ধরে এ বি সি ডি ই উৎপাদক সীমানা রেখা অঙ্কন করা হলো, এটা বলবো। তারপর চিত্রটা কেমনে আসছে সেটা বলবো। চিত্রে x ধ্রুব উৎপাদন 0 হলে y ধ্রুব 150, x ধ্রুবের উৎপাদন 50, 100, 140, 50 হলে y ধ্রুবের উৎপাদন যথাক্রমে 140, 150 এবং 0 হয়। এবং সে প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে এ বি সি ডি ই রেখা পাওয়া যায়, হ্যাঁ, এ বি সি ডি ই রেখা পাওয়া যায়। তাহলে এই এ বি সি ডি ই রেখা বা বিন্দুটা যোগ করলেই উৎপাদক সীমানা রেখা বা পিপিসি রেখা পাই, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাই লাস্ট লাইন হবে, রেখাটা দেখতে কেমন হয়েছে। লাস্ট লাইন হচ্ছে আমরা দেখতে পাই যে এই উৎপাদক সীমানা রেখাটা মূল বিন্দুর দিকে কি হবে, অবতল হবে, কেমন? আমরা আগে বলেছি এটা হচ্ছে অবতল, এটা কি বলো, এটা হচ্ছে উত্তল, কেমন? এটা হচ্ছে অবতল, ওকে। তাহলে আমরা বলবো এই পিপিসি রেখাটা বা প্রোডাকশন পসিবিলিটি রেখাটা মূল বিন্দু কি হয়, অবতল হয়, ঠিক আছে? জাস্ট এইটুকু বললে হবে 3 নম্বরে। এবার আসলে 4 নাম্বার গিয়ে যে প্রশ্নটা করবে, আমাদের 4 নাম্বার গিয়ে যে প্রশ্নটা করবে, বলবে x ধ্রুবের উৎপাদন যদি 100 হয়, এই যে 100 হয়, y ধ্রুবের উৎপাদন কি তখন 50 করা যাবে কিনা? x ধ্রুবের উৎপাদন 100 হলে y ধ্রুব 50 করা যাবে কিনা, এটা একটা বলতে পারে। সাথে আরেকটা বলতে পারে, এরকম একটা বিন্দু বলতে পারে অথবা আরেকটা বিন্দু বলতে পারে যে x ধ্রুবের উৎপাদন যদি 100 হয়, y ধ্রুবের উৎপাদন তখন 100 মনে করো 40 করা যাবে কিনা, y ধ্রুবের উৎপাদন তখন 140 করা যাবে কিনা, বা এই দুইটা বিন্দুতে উৎপাদন সম্ভব কিনা, বা উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। এরকম দুইটা বিন্দু বলতে পারে অথবা যেকোনো একটা, এটা অথবা এটা যেকোনো একটা বিন্দু বলতে পারে। চলো আমরা দেখি ওই দুটো বিন্দু আসলে কোথায়। তো 4 নাম্বার গিয়ে তোমাকে যে কাজটা করতে হবে, 3 নাম্বারে যে চিত্র আঁকছো এই সূচি থেকে সেম চিত্র তোমাকে 4 নাম্বার গিয়ে আবার আঁকতে হবে। আঁকছো মনে করো 4 নাম্বার গিয়ে আবার, আঁকার পর তোমাকে এই বিন্দুটা আর এই বিন্দুটা এক্সট্রা করে বের করতে হবে। চলো আমরা এই দুইটা বিন্দু আমরা এক্সট্রা করে বের করার চেষ্টা করি। x ধ্রুব 100 হলে y ধ্রুব 50, দেখো x ধ্রুব যদি 100 হয় y ধ্রুব 50,
সরি x ধ্রুব 100 হলে y ধ্রুব 50 বিন্দুটা হবে এই জায়গাটাতে, এটাতে না, x ধ্রুব 100 হলে y ধ্রুব 50 বিন্দুটা হচ্ছে এখানে। মনে করি এটা a b c d e, এটা মনে করি f বিন্দু, f বিন্দু। তো এই f বিন্দুটা উৎপাদন সম্ভাবনার রেখার ভিতরের একটা বিন্দু। ওকে ফাইন, ভালো কথা, এটা ব্যাখ্যা একটু পরে বলতেছি। আবার আসে এই বিন্দুটা একটু বের করি। x ধ্রুব 100 হলো y ধ্রুব 140, এই x ধ্রুব যদি 100 হয়, y ধ্রুব বলতে 140, 140 মানে এই বরাবর, এই বরাবর, এদিকে 100, এই বরাবর। তাহলে আমাদের বিন্দুটা হয় এইখানে, মনে এটা ই এফ, এটা মনে জি বিন্দু। তো দেখো তো যে x দ্রব্যের উৎপাদন 100 হলে y ধ্রুব 50 হলে সেই বিন্দুটা f বিন্দু, উৎপাদন সীমারেখার ভিতরের বিন্দু। আর x ধ্রুব 100 হলে y ধ্রুব 140 হলে সেই বিন্দুটা উৎপাদন সীমারেখার বাইরের বিন্দু, সেটা হচ্ছে কি জি বিন্দু, নাকি উৎপাদন সীমারেখার বাইরের একটা বিন্দু। তো আমরা এই দুটো বিন্দু সম্পর্কে এখন কথা বলবো। শোনো, মনে রাখবা উৎপাদন সীমারেখার ভিতরে, উৎপাদন সীমারেখার ভিতরে যে কোনো বিদ্যুৎ উৎপাদন সম্ভব। যদি বলে এই বিদ্যুৎ উৎপাদন সম্ভব কিনা, f বিদ্যুৎ, উত্তর হচ্ছে f বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যেহেতু উৎপাদন সীমারেখার ভিতরে আছে। মনে রাখবা একটা দেশ সবসময় একটা দেশের যে রিসোর্স আছে সেগুলো ব্যবহার করে এই উৎপাদন সীমানা রেখা পর্যন্ত উৎপাদন করতে পারে, এর বাইরে উৎপাদন সম্ভব নয়, এর ভিতরে উৎপাদন করা সম্ভব। তবে এখানে একটা কথা আছে, তুমি দেখো x দ্রব্যের উৎপাদন যদি আমার 100 হয়, y দ্রব্য তখন আমি 100 উৎপাদন করতে পারি, তাই না? কিন্তু করতে বলতেছে তার চেয়ে কম, তার চেয়ে কম করতে বলতেছে। তাহলে কি হচ্ছে যে আমি যতটুকু উৎপাদন করতে পারতাম y দ্রব্য তার চেয়ে কম করতেছি, যার ফলে অপচয় হচ্ছে বা সম্পদের প্রপার ব্যবহার হচ্ছে না, বা সম্পদের পূর্ণ নিয়োগ হচ্ছে না, বা এটার ফলে অপচয় বা বেকারত্বকে নির্দেশ করবে। এখন প্রশ্ন স্যার কি? এখন প্রশ্ন হচ্ছে এই f বিন্দুকে আমরা বলছি অপচয় বিন্দু, অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব বিন্দু। এখন প্রশ্ন স্যার বেকারত্ব কেন? f বিন্দুতে কেন বেকার হবে? শোনো, একটা সেন্টেন্স মনে রাখবা, যদি তুমি উৎপাদন কম করো, উৎপাদন যদি কম হয় তাহলে কি হবে জানো? উৎপাদন যদি কম করতে পারো তুমি, মানে একটা দেশ যদি উৎপাদন যতটুকু করতে পারার কথা তার চেয়ে যদি কম করে, তাহলে উৎপাদন কম হলে মুনাফা কম হবে, মুনাফা, তারা টাকা পয়সা কম মুনাফা করতে পারবে, মুনাফা কম। আর মুনাফা কম হলে কি জানো? মুনাফা কম হলে সঞ্চয় কম হবে, সঞ্চয় কম, সঞ্চয় কম হবে। আর সঞ্চয় কম হলে কি জানো? সঞ্চয় যদি টাকা পয়সা কম জমাতে পারে ব্যবসায়ীরা, তাহলে কি হবে? তাহলে হচ্ছে বিনিয়োগ কম হবে, বিনিয়োগ কম। সঞ্চয় কম হলে বিনিয়োগ কম, বিনিয়োগ কম। আর বিনিয়োগ কম হলে কি হবে জানো? বিনিয়োগ কম হলে বেকারত্ব দেখা যাবে, কর্মসংস্থান কম, কর্মসংস্থান কম। আর কর্মসংস্থান কম হলে কি দেখা দিবে? বেকারত্ব দেখা দিবে, বেকারত্ব, বেকারত্ব বৃদ্ধি। ঠিক আছে? তাহলে কি বলছি যে উৎপাদন কম হলে, উৎপাদন কম হলে মুনাফা কম, মুনাফা হলে সঞ্চয় কম, সঞ্চয় কম হলে বিনিয়োগ কম, বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কম হবে, কর্মসংস্থান কম হলে বেকারত্ব বৃদ্ধি পাবে। তাহলে এটা দেশের জন্য কি নয়? ভালো নয়। তাই এই অ্যাপ উৎপাদন করা সম্ভব, তবে এটার ফলে সম্পদের পূর্ণ ব্যবহার হবে না, বা অপচয়কে নির্দেশ করবে, বা বেকারত্বকে নির্দেশ করবে। এটাকে আমরা বেকারত্ব বিন্দু বলবো, এফ বিন্দুটা। ক্লিয়ার? এবার আসো, এই যে জি বিন্দু আমরা বলছি যেটা উৎপাদন সীমারেখার বাইরের একটা বিন্দু, এই বিন্দু উৎপাদন সম্ভব কিনা? উত্তর হচ্ছে না, এই বিন্দু উৎপাদন সম্ভব নয়। কেন? কারণ এই যে এ বি সি ডি ই পর্যন্ত যে উৎপাদন করতেছি সেটা আমাদের একটা লিমিটেড সম্পদ ব্যবহার করে করতেছি। মানে উৎপাদন সীমার রেখা বলতে বোঝানো হয়, সংজ্ঞা যদি বলা হয় তাহলে এরকম বলা হয়, উৎপাদন সীমার রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ আর চলতি প্রযুক্তির সাপেক্ষে। বিষয়টা এমন, নির্দিষ্ট পরিমাণ সম্পদ মানে হচ্ছে আমাদের একটা জমি আছে, মনে করো নির্দিষ্ট সম্পদ আছে, এবং চলতি প্রযুক্তি, এই জমিতে আমরা মনে করো সবসময় ট্রাক্টর দিয়ে চাষ করি। তাহলে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে আমরা সর্বোচ্চ কত উৎপাদন করব সেটাই নির্দেশ করে। দুইটা দ্রব্যের সর্বোচ্চ কি কি সংমিশ্রণ আমরা উৎপাদন করতে পারি এবং সর্বোচ্চ কত উৎপাদন করতে পারি সেটাই কিন্তু উৎপাদন সীমারেখা কি করে? নির্দেশ করে থাকে। এর বাইরে উৎপাদন সম্ভব নয়, কারণ আমাদের রিসোর্স বা আমাদের সম্পদ আর চলতি প্রযুক্তি কি স্থির, সম্পদ আমাদের আর বৃদ্ধি করা যাবে না, কারণ আমরা বলছি আমাদের লাইফের সম্পদ কি সীমিত, বলছি না আমরা? তো সীমিত সম্পদ দিয়ে আমরা সর্বোচ্চ এ বি সি ডি ই পর্যন্ত উৎপাদন করতে পারি, এর বাইরে উৎপাদন সম্ভব নয়। এই যে বিন্দুকে আমরা বলবো তখন যেটা হচ্ছে অর্জনযোগ্য বা অসম্ভব উৎপাদন বিন্দু, কারণ এটা উৎপাদন সীমারেখার বাইরের বিন্দু। ঠিক আছে? তাহলে উৎপাদন সীমারেখার বাইরের বিন্দুতে উৎপাদন সম্ভব নয়, এটাকে আমরা অর্জনযোগ্য বা অসম্ভব উৎপাদন বিন্দু বলি। এখন প্রশ্ন স্যার কোথায় উৎপাদন করবো? তাহলে সবচেয়ে ভালো হচ্ছে এই এ বি সি ডি ই যে রেখাটা দেখতে পাচ্ছ সেই রেখার উপরে কোন একটা বিন্দু, মনে করো সি বিন্দুতে বা এইখানে এখানে এখানে
উৎপাদন করা যাবে, বা এটা ফলে সম্পদের সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করবে। অসংখ্য বিন্দু হইতে পারে এখানে, তবে বাইরের বিন্দু আর উপরের বিন্দু সেম। উপর মানে এটার উপরে, বাইরে মানে বাইরে। তো বাইরের বিন্দু উৎপাদন সম্ভব নয়, ভিতর উৎপাদন সম্ভব, তবে এটা ফলে সম্পদের দখল ব্যবহার হবে না। এবং উৎপাদন সীমারেখার উপরে কোনো বিন্দু উৎপাদন করলে সেটাই সম্পদের পূর্ণ নিয়োগ হবে এবং সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করবে। ক্লিয়ার? একটু বলো তো, সব বুঝতে পারছি কিনা? সবাই উৎপাদন সীমারেখা থেকে আসলে পারবো প্রশ্ন? ওকে, তাহলে আমাদের উৎপাদন সীমারেখা শেষ। এবার শোনো, আমরা যেখানে ছিলাম সেখানে যাচ্ছি। তাহলে উৎপাদন সীমারেখা কাকে বলে সেটা হচ্ছে এই যে এখানটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা পড়বা। উৎপাদন সীমারেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। আর এই উৎপাদন সীমারেখার আরেকটা নাম আছে। উৎপাদন সীমারেখার আরেকটা নাম হচ্ছে, এটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা সীমান্ত বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, পিপিএফ ও বলা হয়। হ্যাঁ, এটা মনে রাখবা। ওকে, আচ্ছা। এটা দ্বারা আসলে সর্বোচ্চ কত উৎপাদন করতে পারবে সেটা নির্দেশ করে, সেজন্য। এরপর এখানে সূচি থেকে চিত্র আসছে। তারপরে যে আমরা কি কি বিষয় মনে রাখতে হবে, আচ্ছা চিত্রের ব্যাখ্যা বলছি, এটা ব্যাখ্যাটা তোমরা পারবে, আগে থেকে বলছি। আর উৎপাদন সীমারেখার কোন কোন বিন্দুতে উৎপাদন করা যাচ্ছে বা যাচ্ছে না এগুলো এখানে ব্যাখ্যা করছে, ওই যে চিত্র থেকে ব্যাখ্যা করছে। মানে 3টা পয়েন্ট আর কি, উৎপাদন সীমার ভিতরের বিন্দু, বাইরের বিন্দু আর ইহার বিন্দু। এরপর আসো, একটা দেশে উৎপাদন সীমারেখা দেখে তুমি বুঝতে পারবে সে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে নাকি মন্দা চলতেছে, অর্থনৈতিক মন্দা চলতেছে। মনে এটা হচ্ছে 2026 সালের বাংলাদেশের উৎপাদন সীমারেখা, 2026 সালে। এটা 2027 সালে যদি রেখাটা এদিকে শিফট করে, 2026 সালে যদি বাইরের দিকে শিফট, 27 সালে যদি বাইরের দিকে শিফট করে, তার মানে অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, কারণ উৎপাদন বাড়তেছে। হ্যাঁ, এখান থেকে উপর দিকে শিফট করে এরকম রেখাটা। আর যদি এদিকে শিফট না করে, বাইরে শিফট না উল্টো ভিতর দিকে শিফট করে 2027 সালে, তার মানে সে দেশে অর্থনৈতিক কি চলতেছে, মন্দা চলতেছে। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এটা গেল। আরেকটা বিষয় আছে শিকার মতো, সেটা হচ্ছে এখানে আছে যে একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ। কেমন? মনে করো একটা দেশের অর্থনৈতিক মানে উৎপাদন সীমারেখাটা এরকম, যেখানে কৃষিদ্রব্য বেশি উৎপাদন করতেছে আমরা, একটু কৃষিদ্রব্যের দিকে একটু একটু ঝুঁকানো আর কি। কৃষিদ্রব্য বেশি উৎপাদন হয়, শিল্পদ্রব্য কি কম উৎপাদন হচ্ছে। আরেকটা দেশ হচ্ছে এরকম, যেখানে শিল্পদ্রব্য কি বেশি উৎপাদন হচ্ছে, কৃষিদ্রব্য কি কম উৎপাদন হতেছে, এরকম বোঝাচ্ছে। তাহলে আমি যদি বলি কোনটা বাংলাদেশের ক্ষেত্রে হবে, উত্তর হচ্ছে এই বিবি, এটা হচ্ছে বাংলাদেশের উৎপাদন সীমারেখা হবে, কারণ এখানে কৃষিদ্রব্য বেশি উৎপাদন হচ্ছে, শিল্পদ্রব্য কি কম। আর যদি বলি আমেরিকার উৎপাদন সীমারেখা কোনটা হবে, তাহলে হবে এই এটা হচ্ছে আমেরিকার, কারণ শিল্পদ্রব্য কি বেশি উৎপাদন হচ্ছে, কৃষিদ্রব্য কি কম উৎপাদন হচ্ছে। আচ্ছা, এইটু বুঝলে হবে, আর কিছু নাই। আচ্ছা, এরপর আসো, এখন আমরা বলবো মৌলিক অর্থনৈতিক সমস্যা। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তবে আসা মানে কম। উৎপাদন সীমারেখা যেটা পড়াইছি একটু আগে সেটা পরীক্ষা আসবে, আর অর্থনৈতিক ব্যবস্থা একটু পরে আমরা পড়বো, সেটা পরীক্ষা আসবে, সেটাই আসবে। তবে এটা একটু আমাদেরকে দেখতে হবে কেমন আমরা করতেছি সেটা। হ্যাঁ, তো দেখো মৌলিক অর্থনৈতিক সমস্যা কি। নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ, যাকে আমরা বলছি আধুনিক অর্থনীতির জনক, পল স্যামুয়েলসন, এর মতে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টা। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা? 3টা। পরীক্ষায় যদি আসে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি, উত্তর বলবা 3টি। একটা বলছে কি উৎপাদন করা হবে, একটা বলছে কি একটা বলছে কি উৎপাদন করা হবে বা হোয়াট টু প্রডিউস, কিভাবে উৎপাদন করা হবে, বা হাউ টু প্রডিউস, এন্ড ফর হোম, বা কার জন্য উৎপাদন করা হবে। তাহলে এই 3টা আমাদের একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? 3টি। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। সবাই একটু মুখস্থ করো তো, সবাই একটু মুখস্থ করো তো, আমরা এগুলো একটু সমাধান করব। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এই সমস্যাগুলো আমরা এখন করব, সমাধান করব। আগে এগুলো একটু মুখস্থ করো।
ইকোনমিক্স টি20 ব্যাচে একটা ক্লাস হচ্ছে, আজকে প্রথম ক্লাস হচ্ছে। হ্যাঁ, রুমান, এই ব্যাচটা আজকে থেকে শুরু হয়েছে। কেমন? যারা এখনো ভর্তি হয়নি টি20 ব্যাচে, দ্রুত ভর্তি হয়ে যাও। প্রতিদিন 10টা থেকে ক্লাস হবে, 10টা থেকে ক্লাস হবে। হ্যাঁ, ওকে, চলো এবার আমরা দেখি। আমরা প্রথমে দেখব যে কি উৎপাদন করা হবে, সেই সমস্যাটা আমরা সমাধান কিভাবে করতে পারি। চলো আমরা একটু দেখি। তো দেখো, কি উৎপাদন করা হবে, এই মৌলিক অর্থদের সমস্যাটা আমরা সমাধান করতে পারবো উৎপাদন সীমানা রেখার মাধ্যমে, যেটা আমরা একটু আগে করছি। আমি যদি বলি এটা একটা উৎপাদন সীমানা রেখা, নিচে আমরা ধরছি শিল্পদ্রব্য, উপর আমরা ধরছি কৃষি দ্রব্য। তো কি উৎপাদন করা হবে, এই সমস্যার সমাধানের জন্য পিপিসি রেখার সহযোগিতা আমরা নিতে পারি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভের সহযোগিতা নিতে পারি। মনে করো একটা দেশ, সে দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, যেমন বাংলাদেশ, সেক্ষেত্রে তারা উৎপাদন করতে পারে এ বিন্দুতে, অর্থাৎ তারা কৃষিদ্রব্য বেশি উৎপাদন করবে, শিল্পদ্রব্য কি কম উৎপাদন করবে। আর মনে করো একটা উন্নত দেশ, মানে শিল্প প্রধান দেশ, সে দেশে সেক্ষেত্রে তারা উৎপাদন করতে পারে বি বিন্দুতে, অর্থাৎ শিল্পদ্রব্য বেশি উৎপাদন করবে, কৃষিদ্রব্য কি কম উৎপাদন করবে। তাহলে সিম্পল কথা, তাহলে কি উৎপাদন করা হবে সেই সমস্যার সমাধান ডিপেন্ড করতেছে সেই দেশের উপর। সেই দেশ যদি কৃষি প্রধান দেশ হয়, তাহলে তারা কৃষি বেশি উৎপাদন করবে, কৃষিদ্রব্য, আর শিল্প প্রধান দেশ হলে শিল্পদ্রব্য কি বেশি উৎপাদন করবে। ঠিক আছে, এটা আমরা বলবো। এবং মনে রাখবো যে এটা আমরা উৎপাদন সীমানা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মাধ্যমে এই সমস্যার সমাধান আমরা করতে পারি। তাহলে গেল এক নম্বরটা, কি উৎপাদন করা হবে, এই সমস্যার সমাধান হয়ে গেছে। এবার আসো কিভাবে উৎপাদন করা হবে। আচ্ছা, এই কিভাবে উৎপাদন করা হবে সেই জিনিসটা জানার জন্য তোমাদেরকে একটু বুঝতে হবে, যে কোনো একটা জিনিস উৎপাদনের জন্য উৎপাদনের উপকরণ প্রয়োজন হয়, উৎপাদনের উপকরণের প্রয়োজন হয়। তো উৎপাদনের উপকরণ কয়টি? যে কোনো জিনিস, কলম, এই যে কলম ঘড়ি উৎপাদন করবো, যে কোনো জিনিস উৎপাদনের জন্য 4টা উপকরণের তোমার প্রয়োজন হবে। একটা হচ্ছে ভূমি, তোমার জায়গার প্রয়োজন হবে। 2 নম্বর হচ্ছে শ্রম, 3 নম্বর হচ্ছে মূলধন, 4 নম্বর হচ্ছে সংগঠন। তাহলে উৎপাদন উপকরণ কয়টি? 4টি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টা উৎপাদন উপকরণ তোমার কি হবে? প্রয়োজন হবে কোন জিনিস উৎপাদনের জন্য। ঠিক আছে, তাহলে উৎপাদন উপকরণ কয়টি? 4টি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তো এই 4টা থেকে মনে করো আমি 2টা নিচ্ছি, এই যে 2টা নিচ্ছি, শ্রম আর মূলধন নিচ্ছি। শ্রম এখানে, মূলধন এখানে, মূলধনকে আমরা পুঁজিও বলতে পারি, পুঁজি। হ্যাঁ, এটা অনেক সময় পুঁজি বলা হয়ে থাকে। ঠিক আছে, পুঁজি। তো শোনো, যে মনে করো আমি এভাবে উৎপাদন করতেছি, যে এটা একটা উৎপাদন, এটাকে বলা হয় সম উৎপাদন রেখা মূলত। হ্যাঁ, এটা কি? মনে করো আমি চাচ্ছি আমি ক্যাপিটাল একটা 3টা ইউজ করব, বা ক্যাপিটাল একটু বেশি ইউজ করব, লেবার একটু কম ইউজ করব, উৎপাদন হচ্ছে এ বিন্দুতে 10টা জিনিস। আবার আমি চাচ্ছি না, আমি লেবার একটু বাড়াবো, ক্যাপিটাল একটু কমাই দিব, লেবার একটু বাড়াইছি, ক্যাপিটাল একটু কমাই দিচ্ছি, উৎপাদন হচ্ছে 10 আগের মতোই। আবার আমি বলতেছি না, আমি আরেকটু লেবার বাড়াবো, ক্যাপিটাল আরেকটু কমাবো, উৎপাদন সি বিন্দুতে তাও 10। এটা কি হতে পারে কিনা, যে আমি একটা উপকরণ বাড়াচ্ছি, একটা কমাচ্ছি, উৎপাদন আগের মতোই আছে, সেম আছে? হ্যাঁ, এটা হইতে পারে। উৎপাদন একই থাকতে পারে, যদি আমি একটা উপকরণ বৃদ্ধি করি, সেই অনুপাতে অন্য উপকরণ কি করি? হ্রাস করি। তাহলে এরকম যদি হয় যে একটা উপকরণ আমরা বৃদ্ধি করতেছি, একটা হ্রাস করতেছি, এটার কারণে আমাদের উৎপাদনটা সবসময় স্থির আছে, এইটাকে আমরা বলি যে আইসোকয়েন কার্ভ বা সম উৎপাদন রেখা। তাহলে সম উৎপাদন রেখা কি? সম উৎপাদন রেখা হচ্ছে এমন একটা রেখা, যে রেখার প্রত্যেকটা বিন্দুতে দুটো উৎপাদনের উপকরণের বিভিন্ন সংমিশ্রণের মাধ্যমে এক নির্দিষ্ট উৎপাদন প্রকাশ পায়। তার মানে এই রেখা তুমি যেখানে উৎপাদন করো না কেন, উৎপাদন হবে সেম, একই। তাহলে এই আয়তকার রেখাটার তুমি যেখানে উৎপাদন করো না কেন, উৎপাদন হবে মনে করো যে 10, এইটাকে বলা হয় সম উৎপাদন রেখা। এটা সম্পর্কে ডিটেইলসে আমরা 3rd চ্যাপ্টারে আরো পড়বো, প্রথম 3rd চ্যাপ্টারে। ঠিক আছে, তা আপাতত আমরা যেটা বলতেছি যে উৎপাদন উপকরণের বিভিন্ন সংমিশ্রণের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ কি পাবে? উৎপাদন নির্দেশ করবে। আমরা দুটো উৎপাদন উপকরণে বিভিন্ন সমস্যা ইউজ করতেছি, কিন্তু উৎপাদন সবসময় কি থাকবে? স্থির থাকবে, নির্দিষ্ট থাকবে, সেটাকে আমরা বলছি সম উৎপাদন রেখা। ঠিক আছে,
ওকে, হয়েছে। এবার শুন, তাহলে এবার আমরা যাই, সেটা হচ্ছে আমরা এখানে পেয়েছি যে সমউৎপাদন রেখা আমরা বলতেছি। তাহলে সমউৎপাদন রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি উৎপাদন উপকরণে বিভিন্ন সংমিশ্রণের মাধ্যমে একটি নির্দিষ্ট উৎপাদন প্রকাশ পায়। এখন আসো, এই সমউৎপাদন রেখার সহযোগিতা নিতে হবে কিভাবে উৎপাদন করা হবে এই সমস্যার সমাধানের জন্য। মনে কর একটা দেশ, আমাদের দেশের মধ্যে একটা দেশ, যে দেশে অনেক বেশি শ্রমিক আছে, তাহলে তারা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু কোন বিন্দু উৎপাদন করবে বলো তো? উত্তর হচ্ছে সি বিন্দু তারা উৎপাদন করবে। সেখানে শ্রম অনেক বেশি ব্যবহার হবে, ক্যাপিটাল কম, যেহেতু আমাদের দেশের মানুষের ক্যাপিটাল কম, শ্রম বেশি, শ্রমিক বেশি আছে বাংলাদেশে। যদি একটা উন্নত দেশ হয়, আমেরিকার মতো দেশ, সেখানে শ্রমিক কম কিন্তু ক্যাপিটাল তাদের অনেক বেশি, মূলধন তাদের অনেক বেশি, তাহলে তারা উৎপাদন করবে এ বিন্দুতে। আর যদি একটা দেশ মিডিয়াম হয়, যেখানে শ্রমিক সেম, মূলধন সেম, তাহলে তারা উৎপাদন করবে বি বিন্দুতে। তাহলে যেখানে উৎপাদন করুক না কেন, উৎপাদন থাকবে সেম। তাহলে কিভাবে উৎপাদন করবে সেটা ডিপেন্ড করতেছে ওই দেশের উপর। ওই দেশটা যদি কৃষি প্রধান, সরি বা শ্রম নির্ভর হয়, তাহলে তারা শ্রম বেশি ইউজ করবে, সি বিন্দু উৎপাদন করবে। আর যদি ওই দেশটা ক্যাপিটাল নির্ভর হয়, তাহলে তারা উৎপাদন করবে এ বিন্দুতে, অর্থাৎ শ্রমিক কম, লেবার মূলধন কি বেশি ইউজ করবে। দেখো তো সব হচ্ছে কিনা আমার কথাগুলো। না, প্রতিদিন এই পেজে ক্লাস কেমন হবে? এটা তো ফ্রিতে আমরা ক্লাস নিচ্ছি। হ্যাঁ, প্রথম ক্লাসটা ফ্রিতে নিচ্ছি পেজে, ঠিক আছে? আমাদের পেইড ব্যাচে, পেইড গ্রুপে এই ক্লাস হবে, কেমন? মানে সিক্রেট গ্রুপে ক্লাস হবে, যারা ভর্তি হয়েছে তারাই ক্লাস করতে পারবে। প্রথম ক্লাসটা সবার জন্য ফ্রি রাখতেছি আর কি আমরা। তো যারা ভর্তি হন, পড়ালেখা পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও। কোর্স ফি হচ্ছে 599 টাকা, তবে এখন হচ্ছে ডিসকাউন্টে তোমরা ভর্তি হতে পারবে। আজকে পর্যন্ত এটা থাকবে ডিসকাউন্টটা, কারণ আমাদের প্রথম 100 জনের ডিসকাউন্ট ছিল, আমাদের 100 জনের প্রায় কাছাকাছি, 100 জনের মধ্যে ভর্তি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে মনে হয়। তো সেজন্য হচ্ছে তবুও আমরা এটা রাখতেছি তোমাদের জন্য, যারা ক্লাসে আসো। তোমরা 499 টাকায় ভর্তি হতে পারবা, ঠিক আছে? এই কোর্সে 499 টাকায় ভর্তি হতে পারবা। হয়েছে? ওকে, এবার ফাইন, চলো আমরা দেখি এরপরে। তাহলে আমরা দুইটা সমস্যার সমাধান করলাম। এবার 3 নাম্বার, কার জন্য উৎপাদন করা হবে। চলো আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। কার জন্য উৎপাদন করা হবে এই সমস্যার সমাধান আমরা করব। তো এই কার জন্য উৎপাদন করা হবে এই সমস্যার সমাধানও আমরা উৎপাদন সমান রেখার মাধ্যমে করতে পারি। উৎপাদন সমান রেখার মাধ্যমে আমরা কার জন্য উৎপাদন করা হবে এই সমস্যার সমাধান করতে পারি। তো এখানে একটা আমি যদি বলি যে এটা একটা উৎপাদন সমান রেখা, যেখানে ভূমি অক্ষে আমরা ধরছি ধনী শ্রেণীর দ্রব্য, লম্বকে আমরা ধরছি গরিব শ্রেণীর দ্রব্য। আচ্ছা, যদি একটা দেশ কেমন হয়, যে একটা দেশ যদি ধনী হয়, হ্যাঁ, তাহলে তারা করবে সি বিন্দু উৎপাদন, অর্থাৎ তারা গরিব শ্রেণীর দ্রব্য কম উৎপাদন করবে, ধনী শ্রেণীর দ্রব্য কি বেশি উৎপাদন করবে। আর এটাতে যদি আমাদের মতো গরিব হয়, তাহলে সেক্ষেত্রে তারা উৎপাদন করবে এ বিন্দুতে, অর্থাৎ ধনী শ্রেণীর দ্রব্য কম উৎপাদন করবে, গরিব শ্রেণীর দ্রব্য কি বেশি উৎপাদন করবে। তাহলে কার জন্য উৎপাদন করা হবে এই সমস্যার সমাধান কেমন পাবো? আমরা বলবো কার জন্য উৎপাদন করা হবে এই সমস্যার সমাধান আমরা পেতে পারি উৎপাদন সমান রেখার মাধ্যমে। যেখানে আমরা দেখতে পাই যে একটা দেশ যদি কি হয়, ধনী হয়, তাহলে তারা ধনী শ্রেণীর দ্রব্য বেশি উৎপাদন করবে, গরিব শ্রেণীর দ্রব্য কি কম উৎপাদন করবে। আর দেশ যদি গরিব হয়, তাহলে তারা আহ ধনী শ্রেণীর দ্রব্য কম উৎপাদন করবে, গরিব শ্রেণীর দ্রব্য কি বেশি উৎপাদন করবে, ঠিক আছে? তাহলে এই উৎপাদন সমান রেখার মাধ্যমে কিন্তু আমরা এই সমস্যার সমাধান আমরা করতে পারি। ক্লিয়ার? তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান আমরা পারবো। প্রতিদিন একটা করে ক্লাস অধ্যায় শেষ করবেন, কি কি কথা বলো। কোর্সের শুরুতে তো বলে দিচ্ছি, কোর্স প্ল্যানটা বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। আমাদের টোটাল 21টা ক্লাস হবে। হ্যাঁ, আজকে প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে, এক ক্লাস এক অধ্যায় শেষ। অনেকগুলো চ্যাপ্টার আসবে যেগুলো আমরা এক ক্লাস শেষ করে দিব। আবার কিছু অধ্যায় আছে যেগুলো বড়, সেগুলো আমরা 2 ক্লাসে 3 ক্লাস শেষ করবো, ঠিক আছে? আবার কিছু অধ্যায় আছে হচ্ছে একদম ছোট, যেগুলো আমরা 2টা চ্যাপ্টার একটা ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? এভাবে করে আর কি 21 দিন টানা ক্লাস নিব 2 ঘন্টা করে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা গেলাম, আমরা প্রথম মানে উৎপাদন সমান রেখা, তারপর হচ্ছে আমরা এরপরে বলছি মৌলিক অর্থনৈতিক সমস্যা, সেগুলো আমরা সমাধান করছি। এবার চল আমরা পড়বো এই জিনিসটা, আমরা একটু পড়ে নিব 2 মিনিট সময় দিয়ে, যে অর্থনৈতিক সমস্যা সমাধানে বিভিন্ন পর্যায়, মানে অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য একটা দেশের মানুষ কি কি কাজ করে। অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য একটা দেশের মানুষ 4টা কাজ করে। এক, মানুষ উৎপাদন করে কোন একটা জিনিস, বিনিময় করে, বন্টন করে, ভোগ করে।
শোনো আমি তোমাদেরকে বলি, উৎপাদন বলতে কি বোঝায়? মূলত উৎপাদন বলতে আমরা কোনো জিনিস বাড়ানোকে বুঝি, তাই না? কিন্তু অর্থনীতির মধ্যে বলছে উৎপাদন তখন হবে যখন কোন একটা দ্রব্যের মধ্যে বাড়তি উপযোগ সৃষ্টি হবে। স্যার বাড়তি উপযোগ এটা আবার কি জিনিস? শোনো, উপযোগ মানে হচ্ছে কোন দ্রব্যে বিদ্যমান মানুষের অভাব পূরণ করার যে ক্ষমতা, তাকে আমরা বলি উপযোগ। আচ্ছা আমি যদি বলি একটা ফোনের উপযোগ কি? ফোন দিয়ে আমরা কথা বলতে পারি, ফোন দিয়ে আমরা এই যে ক্লাস করতে পারতেছি। এটা লাইটের উপযোগ কি? আলো দিচ্ছে। কলমের উপযোগ কি? লিখতে পারছি, তাই না? তাহলে উপযোগ মানে হচ্ছে কোন দ্রব্যে বিদ্যমান মানুষের অর্পণ করার যে ক্ষমতা, সেটাকে আমরা উপযোগ বলি। আর এই উপযোগটা বৃদ্ধি পাইলে সেটাকে আমরা উৎপাদন বলি। যেমন একটা বনে জঙ্গলে একটা গাছ ছিল, হ্যাঁ, এটা একটা উপযোগিতা আছে গাছের। যখন গাছ থেকে গাছটা কাটা হয়েছে, গাছটা কাটার পরে সেই গাছ থেকে মনে করো যে আমরা কি করছি, গাছ থেকে আমরা গাছের তক্তা বানাইছি, সেই তক্তা থেকে মনে করো আমরা একটা বেঞ্চ বানাইছি, হ্যাঁ, পড়ার জন্য বেঞ্চ বানাইছি। তো তাহলে এই গাছের একটা উপযোগিতা আছে, গাছ থেকে যখন একটা বেঞ্চ হয়েছে, এটার উপযোগিতা আরো বাড়ছে। তাই একটা গাছের দাম যদি মনে করো 100 টাকা হয়, সেটা ব্লক হলে সেটা 120 টাকা হয়েছে, তারপর তক্তা হলে 150 টাকা হয়েছে, এটা বেঞ্চ হয়ে গেলে সেটার দাম মনে করো যে 500 টাকা হয়েছে। তাহলে এই যে দাম বাড়ছে, কেন বাড়ছে? কারণ মানুষের অর্পণ করার ক্ষমতা বাড়ছে। গাছের উপর গাছের একটা উপযোগিতা আছে, কিন্তু গাছের উপর গিয়ে আমি যদি চলো আমরা গাছের উপর গিয়ে আজকে আমরা পড়তে বসবো, গাছের উপর চলো, ঠিক আছে? তো তোমরা সবাই গাছের উপর গিয়ে বসলাম। তো গাছের উপর বসতে বসতে একটা সময় কি হবে, যে গাছ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, হ্যাঁ, তারপর বসে মজা পাওয়া যাবে না, ব্যথা হয়ে যাবে। তাহলে এই যে একটা বিষয়, তো সেই জন্য গাছের উপযোগিতা আসতে, কিন্তু যখন এটা ব্যাচ তৈরি করা হয়, এটা খুব সুন্দর করে আমরা বুঝতে পারি, লিখতে পারি, কত মজা, তাই না? এই যে উপযোগিতা বাড়তেছে, এইটাকে বলা হয় উৎপাদন। তাহলে উৎপাদন মানে হচ্ছে প্রকৃতি প্রদত্ত কোন দ্রব্যের রূপগত, গুণগত, স্থানগত, আরো অনেকগুলো বিষয় আছে, জাস্ট এই দুটো বলা হবে। রূপগত গুণগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি, এটাই হচ্ছে মূল কথা। বাড়তি উপযোগ সৃষ্টি করাকে আমরা বলছি উৎপাদন। তাহলে উপযোগ সৃষ্টি করাই হচ্ছে মূলত কি উৎপাদন আমরা বলবো। উপযোগ সৃষ্টি করা, হ্যাঁ, মানে মানুষের অপূরণ করা, মানুষের অপূরণের বৃদ্ধি করা, এটাকে আমরা কি বলছি? উৎপাদন বলছি। হয়েছে? পারবো আমরা? ওকে, তাহলে আশা করি উৎপাদন বিষয়টা বুঝছি। এবার আসো বিনিময়। আচ্ছা আমরা একটা বেঞ্চ বানাইলাম মনে করো, বানানোর পর সেটা আমাদের কাছে রেখে দিলে হবে না, কি করতে হবে? আমি বানাইছি, সেটা আমি এখন বিক্রি করব, হ্যাঁ। তাহলে বানানোর দ্রব্যটা কাউকে বিক্রি করে দিলে আমি হয়ে যাব টাকার মালিক, সে হয়ে যাবে বেঞ্চের মালিক। তাহলে বিনিময় বলতে দুটি দ্রব্য বা সেবার মালিকানা হস্তান্তর হওয়াকে বোঝায়, ঠিক আছে? তারপরে এই বেঞ্চটা বানানোর পর আমি কি করলাম? বিক্রি করে দিলাম। যাকে বিক্রি করে দিচ্ছি তার কাছে টাকা নিয়ে নিচ্ছে আমি 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 টাকার মালিক, সে কি বেঞ্চের মালিক হয়ে গেছে। এটাকে বলা হয় বিনিময়। এরপর আসো বন্টন। বন্টন কি? এই বেঞ্চটা বানানোর জন্য আমাদের 4টা জিনিসের প্রয়োজন হয়েছিল। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এগুলো কি উৎপাদন উপকরণ, তাই না? তাহলে এই বেঞ্চটা বানানোর জন্য আমাদের ভূমি, শ্রম, মূলধন, সংগঠন প্রয়োজন হয়েছিল। তাদেরকে এখন করতে হবে আমাদের তাদের প্রাপ্য অংশ বুঝে দিতে হবে। বেঞ্চ বিক্রি করছি, বিক্রি করে তাদেরকে আমরা কি করবো? এখন উৎপাদন উপকরণ যারা হেল্প করছিল আমাদেরকে উৎপাদনের জন্য, তাদেরকে আমরা তাদের প্রাপ্য অংশ বুঝাই দিব। অর্থাৎ বন্টন মানে হচ্ছে উৎপাদনে যেসব উপকরণ অবদান রাখে, হ্যাঁ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, তাদেরকে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া। যেমন খাজনা, মজুরি, সুদ, মুনাফা। এই ভূমির জন্য আমরা খাজনা দিয়ে থাকি, আর শ্রমের জন্য আমরা মজুরি দিয়ে থাকি, মূলধনের জন্য আমরা সুদ দিয়ে থাকি, মুনাফার জন্য আমরা সংগঠনের জন্য আমরা মুনাফা দিয়ে থাকি। এগুলো আমরা রিজাল্টসে পড়বো 3য় অধ্যায়ে, ঠিক আছে? রিজাল্টসে পড়বো। আপাতত জাস্ট একটু বোঝাচ্ছি, উৎপাদন উপকরণ, ভূমি, শ্রম, মূলধনকে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া, সেটাকে বলা হয় বন্টন। শেষ। তাহলে বেঞ্চ বানালাম, বেঞ্চ বিক্রি করলাম, তারপর টাকা ভাগ করে দিলাম যারা উৎপাদক কাজে অংশগ্রহণ করছে তাদেরকে। এবার কি কাজ? লাস্ট কাজ হচ্ছে ভোগ। এটার মাধ্যমে আমাদের অর্থনৈতিক কর্মপর্যায় কি হয়? শেষ হয়। ভোগ কি? ভোগ হচ্ছে যে যেই বেঞ্চটা কিনে নিয়ে গেছে সে কি করবে? এখন সেই বেঞ্চটা ইউজ করতে করতে, বেঞ্চটা ইউজ করতে করতে সে কি হয়ে যাবে? একটা সময় গিয়ে সেটা নষ্ট হয়ে যাবে, উপযোগিতা নিঃশেষ হয়ে যাবে। অর্থাৎ ব্যবহারের মাধ্যমে কোন দ্রব্যের উপযোগ যদি নিঃশেষ করা হয়,
সেইটাকে আমরা বলে থাকি ভোগ করা। ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্য উপযোগ নিঃশেষ করাকে আমরা কি বলবো? ভোগ বলবো। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? তাহলে আমরা বলবো ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে কি বলা হয়? ভোগ বলা হয়। ড্রয়িং গুলো মারাত্মক, হ্যাঁ জানি, অনেক বেশি বাজে, কিছু করার নেই, ঠিক আছে, সহ্য করতে হবে একটু। তো আমরা যেটা বলছিলাম যে এই হচ্ছে চারটা উৎপাদন চারটা হচ্ছে অর্থনৈতিক কর্মপর্যায় আমরা কি কাজ করি অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য, সেটা আচ্ছা গেল। এবার আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে আমাদের সিকিউ আসবে সেটা থেকে, সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা থেকে। হ্যাঁ, অর্থনৈতিক ব্যবস্থা। শুরুতে বলি অর্থনৈতিক ব্যবস্থাটা আসলে কি। মূলত একটা দেশে অর্থনৈতিক কার্যক্রমগুলো যেভাবে পরিচালিত হয় সেটাকে আমরা বলি অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে একটা দেশে অর্থনৈতিক কাজগুলো যেভাবে পরিচালিত হয় সেটাকে আমরা বলি সে দেশের অর্থনৈতিক ব্যবস্থা। বলতে অর্থনৈতিক ব্যবস্থা কি? অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি পদ্ধতি, আচ্ছা এটা মুখস্থ রাখলে চলবে, আমি এই জায়গায় মুখস্থ করি, যেটা মনে রাখতে হবে সেটা মুখস্থ করো। এই যে এটা মুখস্থ করো। একটি দেশের অর্থনৈতিক কার্যক্রম যে আইনগত, যে সামাজিক ও আইনগত রীতিনীতির উপর গড়ে ওঠে, এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। জাস্ট একটু মনে রাখবা, একটা দেশের অর্থনৈতিক কার্যক্রম যে সামাজিক ও আইনগত রীতিনীতির উপর গড়ে ওঠে, এই রীতিনীতি একটা প্রাতিষ্ঠানিক কাঠামো, সেটাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। এইটুকু মনে রাখতে পারলে হবে। তো পৃথিবীতে চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত হয়েছে। হ্যাঁ, মানে পৃথিবীতে চার ধরনের অর্থ ব্যবস্থা গড়ে উঠেছে। একটা হচ্ছে ধনতান্ত্রিক, পুঁজিবাদী বা বাজার অর্থ ব্যবস্থা, যেটাকে আমরা বলি ক্যাপিটালিস্টিক কি ইকোনমি। 2 নাম্বার সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, বা আমরা বলতে পারি যে তোমার হচ্ছে অর্থ ব্যবস্থা। 3 নাম্বার হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা বা মিক্সড ইকোনমি, আর ইসলামিক অর্থ ব্যবস্থা বা ইসলামী অর্থ ব্যবস্থা। তো এই চার ধরনের অর্থ ব্যবস্থা পৃথিবীতে কি হয়েছে যে গড়ে উঠেছে। তাহলে আমরা সবাই কি মুখস্থ করি? ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, মিশ্র অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা। এই চারটাকে নাম মুখস্থ করো। তোমরা এগুলো মুখস্থ করতে কনফিউজ হয়ে যাও যে কি কি অর্থ ব্যবস্থা আছে সেটাও জানো না। তো এখানে মনে রাখতে হবে এই বিষয়টা, পরীক্ষা অনেক সময় ধনতান্ত্রিক বলতে পারে, পুঁজিবাদী বলতে পারে। তো তোমার যে দুইটা সেম জিনিস সেটা মনে রাখতে হবে। আর সমাজতান্ত্রিক বলতে পারে, নির্দেশমূলক বলতে পারে, দুইটা যে সেম জিনিস সেটা মনে রাখতে হবে। কেমন? তাহলে সবাই একটু মুখস্থ করো যে পৃথিবীতে চার ধরনের অর্থ ব্যবস্থা প্রচলিত আছে। একটু মুখস্থ করতে দেখি সবাই। পৃথিবীতে চার ধরনের অর্থ ব্যবস্থা কি আছে? প্রচলিত আছে। এবার আসো, আমরা চারটা মুখস্থ করছি। তাহলে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, মিশ্র অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা। আমি পজ দিচ্ছি কেন? যাতে তোমরা মুখস্থ করতে পারো। হ্যাঁ, মাথার মধ্যে সেট হইতে হবে তো পড়াগুলো। এবার আসো আমরা পড়ি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা কি। মূলত যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণের ব্যক্তি মালিকানা থাকবে। মানে কি? মানে হচ্ছে সবকিছুর মালিক হবে ব্যক্তি। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের ক্ষেত্রে সবকিছু মালিক ব্যক্তি না। বাংলাদেশের ক্ষেত্রে কিছু সম্পদের মালিক হচ্ছে ব্যক্তি মালিকানাধীন, কিছু সম্পদ হচ্ছে সরকারি মালিকানাধীন। যেমন বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিদ্যুৎ, এগুলোর মালিক হচ্ছে সরকার। কিন্তু একটা বিল্ডিং, এই যে বিল্ডিংটা মনে করো, এটা একটা মালিক হচ্ছে একজন ব্যক্তি। রাস্তা, এটার মালিক হচ্ছে সরকার। কিন্তু এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর মালিক হচ্ছে একজন ব্যক্তি। একটা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, তাই না? তাহলে যেখানে শুধু বেসরকারি প্রতিষ্ঠান থাকবে, অর্থাৎ সবকিছু ব্যক্তি মালিকানাধীন থাকবে, সেইটাকে বলা হয় ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকে তাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সূত্রপাত হয় মূলত ইউরোপে।
এটা মনে রাখবা। হ্যাঁ, ধনজাতি অর্থব্যবস্থার সূত্রপাত হয় ইউরোপে 1789 সালে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপের ধনতান্ত্রিক বিপ্লব শুরু হয়ে থাকে। বর্তমানে পুরোপুরি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা চালু না থাকলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রায় কাছাকাছি অর্থব্যবস্থা কি আছে প্রচলিত রয়েছে। এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রচলন শুরু হয় ইউরোপে, এই কথাটা মনে রাখবা। ঠিক আছে, ফরাসি বিপ্লবে মধ্য দিয়ে এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রচলন শুরু হয়। সকল মালিকানা থাকবে কি ব্যক্তি মালিকানাদের। এবার চলো এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো একটু পড়ি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এই বৈশিষ্ট্য থেকে তোমাকে সিকিউ গুলো করবে। তোমাকে বৈশিষ্ট্য দেখে বুঝতে হবে এটা কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। বলবে যে সম্পদে ব্যক্তি মালিকানা থাকবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়, অবাধ প্রতিযোগিতা হবে, অবাধে প্রতিযোগিতা হবে, দাম স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আচ্ছা, এটা একটু বলি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মানে কি? দামটা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ হবে। এটা যদি ডিমান্ড হয়, এটা যদি সাপ্লাই হয়, ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে দামটা মূলত নির্ধারণ হবে। এই যে দাম, এটা মূলত ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে নির্ধারণ হবে। কেউ এটার উপর কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এইটাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে অর্থনীতির জনক কে বলো? অর্থনীতির জনক কে? অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ডের সাথে তুলনা করেছেন। তাহলে এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য? হ্যাঁ, এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মিশ্রের মধ্যে আছে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে দাম নির্ধারণ হয়, তবে মাঝে মধ্যে সরকার হস্তক্ষেপ করে। মাঝে মধ্যে সরকার হস্তক্ষেপ করে মিশ্রের মধ্যে। তাই পরীক্ষা যদি আসে যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, উত্তর হবে ধনতান্ত্রিক হবে। এই যে এখানে লেখা আছে এটা। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে। অবশ্য ভোক্তা সার্বভৌমত্ব, অর্থাৎ ভোক্তা যা খুশি যেমন খুশি ভোগ করতে পারে। আয় বৈষম্য হয়, ধনী গরিবের মধ্যে একটা আয় বৈষম্য সৃষ্টি হয়। শ্রমিক শোষণ হয়, শ্রমিকদের শোষণ করা হয় ধনতান্ত্রিকের মধ্যে, শ্রমিকদেরকে কম মজুরি দেওয়া হয়। সমাজের শ্রেণী বিভাজন হয়, হ্যাঁ, ধনী শ্রেণী গরিব শ্রেণীর অস্তিত্বের সৃষ্টি হয়। ঠিক আছে, মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী, একক উদ্যোগতা, শুধুমাত্র বেসরকারিভাবে সবকিছু উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগের স্বাধীনতা থাকে, তুমি যা ইচ্ছা তাই উৎপাদন করতে পারবা। মুনাফা অর্জন এখানে মূল লক্ষ্য থাকে। আয় বন্টন অসমতা দেখা দেয়। যাদের টাকা আছে তারা আরো বেশি টাকার টাকা বলা হয়, যাদের টাকা নেই তারা আরো বেশি কি হয়ে যায়, গরিব হয়ে যায়। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল বৈশিষ্ট্য। এবার আমি যদি বলি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে কিভাবে আমরা ওই যে আমাদের অর্থনৈতিক সমস্যা আছে, মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটা, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করবে, সেই সমস্যার সমাধান আমরা করবো ধনতান্ত্রিকের মাধ্যমে। উত্তর হচ্ছে কি উৎপাদন করা হবে, ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে বোঝা যাবে। কিভাবে উৎপাদন করব, তাও আমার যেটা থাকবে উপকরণ সেটা দিয়ে আমি উৎপাদন করব। শ্রমিক হলে শ্রমিক, মূলধন হলে মূলধন। তিন নম্বর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, সে দেশের মানুষের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, সবাই কোনো হস্তক্ষেপ করবে না। এটাকে বলছে আমাদের মৌলিক অর্থ সমস্যাগুলোর সমাধান আমরা করব এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মাধ্যমে। এরপর আসুন 2 নম্বর, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা কি? যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর উপর সরকারি মালিকানা বিদ্যমান থাকবে। মানে কোনো ব্যক্তি মালিকানা কিছুই থাকবে না, সবকিছু সরকারের মালিকানা থাকবে। কোনো ব্যক্তি চাইলে কোনো প্রতিষ্ঠান দিতে পারবে না। এটাকে বলা হয় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এটা যাত্রা শুরু করতে হয়, এটা সর্বপ্রথম বিশ্বে রাশিয়ায় 1917 সালে, হ্যাঁ, জারতন্ত্রের পতন। আচ্ছা, জারতন্ত্র কি? এই যেখানে বলছে বলশেবিক বিপ্লবের পূর্বে রাশিয়ায় বিদ্যমান স্বৈরাচারী রাজনৈতিক শাসন ব্যবস্থাকে জারতন্ত্র বলা হইতো। হ্যাঁ, তাহলে তাদের পতনের মাধ্যমে, তাদের জারতন্ত্রের পতনের মাধ্যমে লেনিনের নেতৃত্বে এই নির্দেশমূলক অর্থ ব্যবস্থার উত্থান হয়ে থাকে। এটা কোথায় হয়? রাশিয়াতে। ঠিক আছে, রাশিয়াতে হয়। এটা একটু মনে রাখবা। তাহলে এই সমাজতান্ত্রিক নির্দেশমূলক অর্থ ব্যবস্থার প্রবক্তা হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কস হচ্ছে এই সমাজতন্ত্রের প্রবক্তা। আচ্ছা, এটা হচ্ছে এই সমাজতন্ত্র অর্থ ব্যবস্থা পৃথিবীতে এখন একদম বিশুদ্ধ সমস্ত অর্থ ব্যবস্থা নাই, তবে এটা কাছাকাছি অর্থ ব্যবস্থা প্রচলিত আছে। যেমন ধর চীন, কিউবা, উত্তর কোরিয়া, সাবেক পূর্ব জার্মানি সহ কিছু দেশে সমাজতন্ত্র অর্থ ব্যবস্থা কি হয়েছে? প্রচলিত হয়েছে। এখন বর্তমানে একদম পুরোপুরি নাই, কাছাকাছি আছে। হ্যাঁ, যেমন উত্তর কোরিয়া, হ্যাঁ, আছে। তারপর হচ্ছে চলো এটা বৈশিষ্ট্যগুলো বলি। সমাজতান্ত্রিকের মধ্যে বৈশিষ্ট্য কি? সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, মানে সব সম্পদের মালিক হবে রাষ্ট্র। সরকারি নির্দেশনা থাকবে সবকিছু। অবাধ প্রতিযোগিতা হবে, মানে অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত, এখানে অবাধ প্রতিযোগিতা করা যাবে না। সরকার যা বলবে তা উৎপাদন করতে হবে। সম্পদের সুষম বন্টন হয়, সব ক্ষেত্রে সম্পদটা সুন্দরভাবে বন্টন হয় সকল ধনী গরিবের মধ্যে। শ্রমিকদের শোষণ নাই, সুষম উন্নয়ন হয়, বেকারত্ব অনুপস্থিত, বেকারত্ব থাকে না, মুদ্রাস্ফীতি অনুপস্থিত, এখানে মুদ্রাস্ফীতি হয় না, যেহেতু দাম বাড়ে না, চাহিদার উপর নিয়ন্ত্রণ থাকে। এগুলো সবগুলো সমাজতান্ত্রিকের মধ্যে পড়ে। অসুবিধাগুলো কি? অসুবিধা হচ্ছে এখানে যেহেতু সরকারিভাবে উৎপাদন হয়,
তো মানে মুনাফা সর্বোচ্চ হয় না, বিধায় দ্রুত অর্থনৈতিক কি হয় না, ডেভেলপমেন্ট হয় না, বিনিয়োগ বাড়ে না আর কি, সেজন্য। আর এটার মাধ্যমে কিভাবে আমরা মৌলিক সমস্যার সমাধান করব, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করবে, কাজ উৎপাদন করা হবে, সেগুলো সবকিছু সরকারি নির্দেশনায় হবে। সরকার যা বলবে তাই রাইট, কেন্দ্রীয় হবে, সবকিছু হবে কেন্দ্রীয় নির্দেশনায় হবে। আচ্ছা, চলে আসি আমরা মিক্সড ইকোনমি, যেটা আমাদের দেশের ইকোনমি, বা আমরা বলতে পারি যে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা, সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যেটা ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দুইটার মিশ্রণ। অর্থাৎ যে অর্থ ব্যবস্থায় উৎপাদনে কিছু উপকরণের উপর ব্যক্তি মালিকানা থাকবে এবং কিছু উপকরণের উপর কি সরকারি মালিকানা থাকবে, সেটাকে আমরা বলি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে? তো এইটাই এখন বর্তমানে পৃথিবীতে বেশিরভাগ দেশে এটা আছে, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ভারত, বাংলাদেশ সব বিশ্বের অধিকাংশ দেশে এখন হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। এটা এটা এটার বৈশিষ্ট্যগুলো কি? সম্পদের ব্যক্তি এবং সরকারি মালিকানা, অর্থাৎ সম্পদগুলো কিছু ব্যক্তি মালিকানা, কিছু সরকারি মালিকানা থাকবে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে কিছু সরকারি মালিকানায় আছে, কিছু ব্যক্তি মালিকানা আছে। যেমন এই বিল্ডিং এর মালিক একজন ব্যক্তি, কিন্তু বাংলাদেশ রেলওয়ের মালিক কে? সরকার, এরকম। তারপর হচ্ছে সরকারি বেসরকারি বিনিয়োগ হয়, অর্থাৎ সরকার বা বেসরকারি একসাথে বিনিয়োগ করে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, দেখো এখানেও কিন্তু আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা করতেছি মিশ্র মধ্যে, তবে এই ক্ষেত্রে অনেক সময় সরকার হস্তক্ষেপ করে। যখন কোনো দ্রব্যের দাম অতিরিক্ত বেড়ে যায়, তখন সরকার হস্তক্ষেপ করে, সরকার বলে দেয় যে এত টাকার উপর বিক্রি করা যাবে না। সরকার এখানে কন্ট্রোল করার চেষ্টা করে। আবার খোলা বাজারে দেখবা যে পণ্য বিক্রি করতেছে, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে, ট্রাকে করে করে দেখবা যে বিক্রি করে। এটার মাধ্যমে লোকাল মার্কেটে ডিমান্ড কমায়। হ্যাঁ, তাহলে সরকার হস্তক্ষেপ করতেছে দামের উপর। তাই পরীক্ষা যদি আসে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, মিশ্র বলবা নাকি দ্বন্দ্বাত্মিক বলবা? উত্তর হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, সেটাই বলবা। এবার যে এখানে প্রতিযোগিতা আসছে, শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়। দেখো সমাজতান্ত্রিকের মধ্যে বলছি শ্রমিকদের স্বার্থ মানে শোষণ হয় না, ধনতান্ত্রিকের মধ্যে শ্রমিকদের কি হয়, শোষণ হয়। আর মিশ্রের মধ্যে আমরা বলছি শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়। শ্রমিকদের জন্য বিভিন্ন অ্যাক্ট, লেবার অ্যাক্ট গুলো হয়ে থাকে এখানে। মুদ্রাস্ফীতি উপস্থিত, এখানে মুদ্রাস্ফীতি হয়। ভোক্তাদের সার্বভৌমত্ব এখানেও থাকে, তবে কিছু ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করে। তারপর হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা থাকে, তারপর মুনাফা এখানেও অর্জন হয়ে থাকে। আচ্ছা, গেল। তাহলে এগুলো করছে আমরা মিশ্রের বৈশিষ্ট্য। আর মিশ্রের মধ্যে কিভাবে আমাদের মৌলিক অর্থ সমস্যাগুলো সমাধান হবে, সেম মানে চাহিদা এবং ডিমান্ডের মাধ্যমে হবে, তবে কিছু ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করবে যদি বেশি কি হয়, যে এক্সেসিভ লেভেলে বা অন্যায় হয় তখন। এরপর আসে ইসলামী অর্থ ব্যবস্থা। মূলত ইসলামী শরিয়া এবং বিধিবিধানের উপর ভিত্তি করে যে অর্থ ব্যবস্থা পরিচালিত হয়, তাকে আমরা বলি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামী শরিয়া উৎস কয়টা? চারটা: কোরআন, সুন্নাহ, ইজমা, কি কিয়াস। এগুলোর মাধ্যমে যেই অর্থব্যবস্থা পরিচালিত হয়, সেটাকে আমরা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা বলি। আর ইসলামিক অর্থব্যবস্থা পাঁচটা মূলনীতি আছে। যেমন সম্পদের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। দুই নম্বর হচ্ছে সম্পদ উপার্জন, উৎপাদন এবং ভোগের ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে তোমার পার্থক্য থাকতে হবে। জাকাত, ওসর, জিজিয়া। জাকাত মানে হচ্ছে সম্পদে তোমাকে 2.5% জাকাত দিতে হবে। ওসর মানে হচ্ছে তুমি যেগুলো কৃষি দ্রব্য থাকবে, সেগুলো উৎপাদনের একটা অংশ, গরিবদের একটা হক আছে, সেটা দিতে হবে। জিজিয়া মানে হচ্ছে যেগুলো ইসলামিক রাষ্ট্র, সেগুলোতে যারা ভিন্ন ধর্মাবলম্বী থাকে, যারা ইসলাম ধর্ম আছে তারা তো জাকাত দেয়, আর যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে তারাও একটা সরকার ট্যাক্স দেয়। কেন দিতে হয়? কারণ সরকার পরিচালনার জন্য খরচ হয়, তাই না? তো যারা বিধর্মী আছে, অন্য ধর্মী আছে, তারা এই মানে দেশ পরিচালনা করার জন্য যে ট্যাক্সটা দেয়, সেটাকে বলা হয় জিজিয়া। তারপর উত্তরাধিকারী আইন, তারপর যে সুদ, ঘুষ, শোষণ, মজুদদার, জুলুম, এগুলো রহিতকরণ, এগুলো এখানে কোনো স্থান থাকে না ইসলামিক অর্থ ব্যবস্থার মধ্যে। ঠিক আছে? তো বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইসলামী শরিয়া, হালাল হারামের বিধান, এগুলো একটু পড়বা। জাকাতের সম্পদের পরিমাণ 2.5%, এটা বলছি। আর ইসলামী শরিয়ার মাধ্যমে কিভাবে আমরা মৌলিক অর্থ সমস্যাগুলো সমাধান করবো, ইসলামী শরিয়া অনুযায়ী যে বলছি, কি উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবো, কার জন্য উৎপাদন করবে, হালাল হারাম বিধান রেখে সেই অনুযায়ী করবো। ঠিক আছে? গেছে এটা। লাস্ট টপিক, বাংলাদেশের অর্থ ব্যবস্থা। বাংলাদেশের অর্থ ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, একটু পরে দেখবা তাহলে হবে। এরপর হচ্ছে লাস্ট টপিক এই চ্যাপ্টারের বেস্টিক আর সামষ্টিক অর্থনীতি। আগে তোমরা বলো যে ওটা বুঝছো কিনা, অর্থ ব্যবস্থাগুলো বুঝছো কিনা বলো। সম্রাট আকবর বলছে আমাদেরকে এগুলো আগে থেকে পড়া আছে, তবুও আনসারের ইকোনমিক্স ক্লাসের হাই আলাদা, তাই কোর্সে ভর্তি হলাম। থ্যাংক ইউ। সো আর কতক্ষণ, এই যে শেষ, আর 5-7 মিনিট পড়াবো, তারপর শেষ করে দিব। এই যে দেখছো তোমাদের ধৈর্য হারাই গেছে, তোমাদের ধৈর্য 2 ঘন্টা রাখতে পারতেছো না। হয়েছে? আজকে লিটারেসিটা ভালো কেমন হইলো আমি চিন্তা করতেছি।
মানে তোমাদের প্রথম ক্লাস মনে হয়, ইলেকট্রিসিটি অনেক ভালো হয়ে গেছে, কারণ এখনো যাচ্ছে না, মানে ইলেকট্রিসিটি এখনো আছে, 2 ঘন্টা ফুল থাকতেছে। এটা তো অনেক সৌভাগ্যের বিষয় আমাদের। যাই হোক, আমরা শেষ করে দিই, আর বেশি করে মানে আর 5-7 মিনিট ক্লাস হবে, তো আমরা চলো শেষ করি। হ্যাঁ, দেখো, বেস্টিক সামষ্টিক অর্থনীতি কি। প্রথম আসো বেস্টিক অর্থনীতি কি। মূলত 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফিশ অর্থনীতিকে 2 ভাগে ভাগ করছে। একটাকে বলা হয় বেস্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স, আরেকটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। মানে ইকোনমিক্সটা আগে একটা সাবজেক্টে ছিল। 1933 সালে রাগনার ফিশ 2 ভাগে ভাগ করছে, একটা বেস্টিক, একটা কি সামষ্টিক অর্থনীতি। বেস্টিক অর্থনীতি কি, যখন অর্থনীতি বিষয়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আলোচনা করা হয় সেটাকে আমরা বলি মূলত বেস্টিক অর্থনীতি। এই বেস্টিক বা মাইক্রো মানে হচ্ছে ছোট, মাইক্রো মানে কি ছোট ক্ষুদ্র জিনিস। এই মাইক্রো শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ থেকে, মাইক্রোস থেকে। কেমন মনে রাখবা, MICRO, তাই না, মাইক্রো। এই মাইক্রো শব্দ এসেছে মাইক্রোস থেকে, কেমন মনে রাখবা, MIAC এর জায়গায় লিখবা কে লিখবা, আর ও এর পরে লিখবা এস লিখবা, এই সি এর জায়গায় কে, ও এর পরে এস, মাইক্রোস থেকে এসেছে। এই মাইক্রো শব্দ হচ্ছে ছোট বা ক্ষুদ্র। আর এই যে ম্যাক্রো বলতেছি আমরা, ম্যাক্রো, MSCRO, এই ম্যাক্রো শব্দটা এসেছে ম্যাক্রোস থেকে। এই MS এর জায়গায় কি হবে, কে হবে, আর ও এর পরে কি হবে, এস হবে, ম্যাক্রোস থেকে এসেছে। কেমন। আর ম্যাক্রো শব্দ হচ্ছে বড় বা বৃহৎ। তাহলে বিষয়টা আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি। আমি যদি বলি ইন্ডিভিজুয়াল কোন একটা দ্রব্যের দাম, সেইটাকে বলা হয় বেস্টিক অর্থনীতি বিষয়। কিন্তু আমি যদি বলি একটা দেশের সকল দ্রব্যের দাম, যেটাকে আমরা একত্রে বলি দামের স্তর বা গড় দাম বলতে পারো তুমি, তাহলে দামের স্তর হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয়, আর দাম হচ্ছে বেসিক অর্থনীতির বিষয়। দাম মানে একটা জিনিসের দাম বোঝায়, আর দামের স্তর মানে হচ্ছে একটা দেশের যত দ্রব্য থাকে সব দ্রব্যের গড় দামকে আমরা একত্রে বলি দামের স্তর। ক্লিয়ার, বুঝতে পারছি আমরা। তাহলে দাম আর দাম স্তর বুঝতে পারছি। ওকে, এবার আসো, এবার আমি যদি বলি একজন ব্যক্তির আয়, সেটা হবে বেসিক অর্থনীতির বিষয়। একজন ব্যক্তির আয় মানে একটা ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত যোগান, আয়, ভোগ, সঞ্চয়, সেগুলো হচ্ছে বেসিক অর্থনীতির বিষয়। কিন্তু আমি যদি বলি সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, সামগ্রিক আয়, এটা হবে সামষ্টিক অর্থনীতির বিষয়। দাম এটা বেসিক অর্থনীতির বিষয়, কিন্তু দাম স্তর কি সামষ্টিক অর্থনীতির বিষয়। সংজ্ঞা যদি বলি, অর্থনীতির প্রতিটি এককের আচরণ পৃথক ভাবে বিশ্লেষণ করা হলে তখন তাকে বলা হবে বেসিক অর্থনীতির বিষয়। আর অর্থনীতির প্রতিটি এককের আচরণ পৃথক আলোচনা না করে বা বিশ্লেষণ না করে যখন সামগ্রিকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলে। বিষয়টা এমন, আমি যদি তোমাদেরকে বলি তোমাদের এই ক্লাসে একজন, আমি বললাম যে তোমার বয়স কত, সাপোজ আমি একজনের নাম বলি, আমি বললাম যে রনি, রনি বললাম তোমার বয়স কত, তো রনি বললো যে স্যার আমার বয়স হচ্ছে 18 বছর। তাহলে এটা হচ্ছে বেসিক অর্থনীতির বিষয়। কিন্তু আমি যদি বলি তোমাদের সবার গড় বয়স হচ্ছে 19 বছর, তাহলে সেটা কি সামষ্টিক অর্থনীতির বিষয় নাকি বেসিক অর্থনীতির বিষয়? উত্তর হচ্ছে তোমাদের সবার একত্রে গড় বয়সটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয়। কিন্তু একজনের, রনির যে বয়স বলছি আমরা গড় বয়স, রনির যে বয়সটা বলছি সেটাকে আমরা বলছি বেসিক অর্থনীতির বিষয়। ঠিক আছে ভাই, আপনার ইজি নিউজ বইটা সেরা, থ্যাংক ইউ রনি। আগে অর্থনীতি বই পড়ে বিজনেস পাস হতে পারবো, তোমার কি মনে হয় আজকে একটা ক্লাস করে একটা চ্যাপ্টার শেষ করে তোমার কি মনে হয় যে তোমার কনফিডেন্ট বাড়ছে? এই চ্যাপ্টারে তুমি, এই চ্যাপ্টারে আমি যা পড়াইছি এর বাইরে কোনো কোশ্চেন হবে না, ঠিক আছে? সো এইটুকু কনফিডেন্স তুমি রাখতে পারো। তো তুমি আমাকে বলো যে তুমি আজকে যা পড়াইছো সব বুঝছো কিনা। যদি সব বুঝে থাকো তাহলে তুমি বিজনেস শেষ করতে পারবে, তোমার ইকোনমিক্সে তুমি সব কিছু শেষ করতে পারবে। রবিউল ইসলাম, বুঝতে পারছো? ধৈর্য আছে, শুধু ঘুম আসতেছে, যে চা খাও, চা খাও, রং চা খাও। মুনতাহা আক্তার নিহা বলছে স্যার আপনার ক্লাস সেরা, থ্যাংক ইউ মুনতাহা। আমরা আমরা একদম শেষের দিকে আজকে ক্লাসে, তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আমাদেরকে। তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা
তোমাদের নিজেদের প্রোফাইলে বা আমাদের যে পড়ালেখা গ্রুপ আছে সেখানে তোমরা একটা পোস্ট করতে পারো আজকে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটা নিয়ে, এবং হচ্ছে এই আর কি তোমাদের কনফিডেন্ট আসতেছে কিনা, ইকোনমিক্স পারবা এমন মনে হচ্ছে কিনা সেটা আমাদেরকে জানাবা। ঠিক আছে, তো আমরা আগামী ক্লাস ইনশাআল্লাহ আগামীকাল হবে, আগামীকাল আমরা দ্বিতীয় পত্রের 1 এবং 2 পড়বো, চ্যাপ্টার 1 এবং 2। সো সবাই যুক্ত হয়ে যাবা, সুন্দর করে ক্লাসটা করবা। আগামীকালকে আমরা চ্যাপ্টার 1 এবং 2 পড়বো, সেকেন্ড পেপারে একটু লং হতে পারে ক্লাসটা। সো এই আর কি, তো তোমাদের মতামত জানাতে পারো কোনো কিছু যদি জানার থাকে বা বলার থাকে। ফাহমিদা ফাহমিদা বলছে আমাদেরকে যে স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে এবং বুঝি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ফারদিন বলছে বেস্ট ক্লাস, থ্যাংক ইউ ফারদিন জাহেদ। তারপর হচ্ছে আয়ুব আছে ক্লাস ভালো লাগছে, থ্যাংক ইউ। যাদের যাদের এই কোর্সে যারা ভর্তি হওয়া নাই, এমন কেউ কি আছো এই কোর্সে এখন, মানে এখনো আমাদের সাথে আছো, ভর্তি হওয়া নাই এমন? যদি থেকে থাকো আমি বলবো যে দ্রুত ভর্তি হয়ে যাও, কালকে থেকে তো আর এখানে লাইভ ক্লাস হবে না, পেজে পেইড ব্যাচে ক্লাস হবে। সো দ্রুত ভর্তি হয়ে যাও। এর আগে আমাদের কোর্সটার প্রাইস হচ্ছে 599 টাকা, টি20 ব্যাচের 599 টাকা। সো এটা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা 499 টাকায়। এই ডিসকাউন্টটা আজকেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা সবাই এর আগে ভর্তি হয়ে যাব। হ্যাঁ, যারা আমাদের আগের স্টুডেন্ট ছিল, মানে আগের ব্যাচে কোন একটা ব্যাচে ভর্তি হয়েছে পড়ালেখার, তারা কিন্তু 450 টাকায় ভর্তি হতে পারবে। কেমন, তোমাদের জন্য এক্সট্রা একটা ডিসকাউন্ট আছে যারা আমাদের আগের স্টুডেন্ট ছিল এই ব্যাচের, এই ব্যাচের না মানে অন্য কোনো ব্যাচের ছিল আর কি। চিত্রগুলো আরেকটু ভালো করে বোঝান। হ্যাঁ বোঝাবো অবশ্যই, এই চ্যাপ্টারে তো চিত্র ছিল না, আর কি বোঝাবো, আমি যতটুকু বোঝানো সেটা তো বুঝাইছি। তুমি একটু এখন প্র্যাকটিস করো বাসায়, কয়েকটা প্র্যাকটিস করো, এমসিকিউ সিকিউ, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে চ্যাপ্টারটা। বেশি না, বাসায় 1 ঘন্টা পড়াশোনা করো এই চ্যাপ্টারের উপর, 1-2 ঘন্টা পড়াশোনা করো। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শেষ করছি। তোমরা একটা পোস্ট করে আমাদের এটার ফিডব্যাক জানাতে পারো, একটা পেজে পোস্ট করতে পারো, পড়ালেখা গ্রুপে অথবা তোমার নিজের প্রোফাইলে পোস্ট করতে পারো, আমাদেরকে মেনশন দিতে পারো। ঠিক আছে, তো পিডিএফ পাবো ওয়েবসাইটে মুন্তাহা, পিডিএফ ওয়েবসাইটে পাবা। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা পড়বো সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 এবং 2। সো যারা ভর্তি হন দ্রুত পড়ালেখা পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও, অথবা কল করতে পারো আমাদের নাম্বারে 01746561163, এই নাম্বারে কল দিতে পারো। কল দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও। সো দেখা হচ্ছে সবার সাথে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে, ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে, তোমাদের কোর্সে তোমরা পেয়ে যাবে।